Bluetooth device is ready to pair. আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। ওয়ালাইকুম সালাম ভাই। ঠিক আছে, আমরা তাহলে আমাদের যেহেতু আপনাদের কাছ থেকে উত্তর পাওয়া গেল যে আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় শুরু করি। আজকের আলোচনায় চলে যাই। আমাদের গত দিনের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা লগ্নটা দেখেছিলাম, যে বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা লগ্নে যে 150 বছর সময় ছিল, সেই 150 বছর থেকে অন্ধকার যুগ থেকে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা হয়েছিল। তো এরই ধারাবাহিকতায় আমরা বাংলা সাহিত্যের পরবর্তী মধ্যযুগের পরবর্তী যে সাহিত্যকর্মগুলো বা সাহিত্যের ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে দুটো প্রধান ধারা এবং দুটো অপ্রধান ধারা নিয়ে কথা হবে। প্রধান ধারা দুটোতে আমাদের মোটামুটি একটু ভালো সময় লাগবে, এরপরে অপ্রধান ধারাগুলো আমরা খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে বিগত 34তম বিসিএসের পর থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে বিসিএস লিখিতর, সেগুলোতে মধ্যযুগ থেকে মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন বা 2 থেকে 3টা প্রশ্ন রয়েছে। তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগে আমাদের বিসিএস লিখিত পরীক্ষায় মোটামুটি 9 থেকে 12 নাম্বারের প্রশ্ন আছে। তো আমরা যদি একটু ভালো করে এই জায়গাটার সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার করে রাখি, তাহলে আমাদের লিখিত পরীক্ষায় আমরা একটা ভালো নাম্বার এখান থেকে নিশ্চিত করার সুযোগ পাবো। ঠিক আছে, সো এই জায়গাগুলোকে অবহেলা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আমি জানি আপনারা অবহেলা করছেন না, বাট আপনারা যদি একটু গুছিয়ে এখন থেকে পড়া সম্পূর্ণ করেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনাদের প্রেশার তুলনামূলকভাবে কম পড়বে। তো আজকে আমরা কথা বলবো মূলত কয়েকটা বিষয় নিয়ে। প্রধান শাখাগুলোর মধ্যে থাকবে বৈষ্ণব পদাবলী, থাকবে জীবনী সাহিত্য, থাকবে নাথ সাহিত্য, অপ্রধান শাখার মধ্যে থাকবে মুর্শিয়া সাহিত্য। এরপরে যদি আমরা সময় করতে পারি তাহলে আমরা কবিয়াল ও শায়েরদের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি আমাদের সময় হাতে থাকে তাহলে, বা আমরা যদি ততক্ষণ আলোচনা করে আমি যদি ক্লান্ত বোধ না করি, অথবা আপনারা যদি কথা শুনতে শুনতে ক্লান্ত বোধ না করেন, তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের আজকের আলোচ্য। এর মধ্য থেকে প্রথম যে দুটো আছে, প্রথম দুটো বিষয় বৈষ্ণব সাহিত্য পদাবলী এবং জীবনী সাহিত্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন একটু গভীরে যাওয়ার সুযোগ আছে। মুর্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য এবং কবিয়াল বা শায়ের, এগুলোতে খুব বেশি গভীরে প্রশ্ন যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তাহলে আমরা যেগুলোতে গভীরতা বেশি রয়েছে বা যেগুলোতে প্রশ্নের গভীরতা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে আগে একটু সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কথা বলবো বৈষ্ণব সাহিত্য নিয়ে। বলতে পারেন যে আমাদের তো এই জায়গায় যে দুটো শিরোনাম রয়েছে, শিরোনাম দুটো হলো বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য। তাহলে এখানে বৈষ্ণব সাহিত্য আসলে কোত্থেকে আসলো? মনে রাখবো যে বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য মূলত একই বৃন্তের দুটি কুসুম, মানে একটা গাছের দুটি ফসল, দুটি ফুল, হ্যাঁ, যার একটা হলো বৈষ্ণব পদাবলী, একটা হলো জীবনী সাহিত্য। এবং যে বৃক্ষ নিয়ে আমরা কথা বলছি সেই বৃক্ষটার নাম হলো বৈষ্ণব সাহিত্য। আমরা জানি যে হিন্দু ধর্মের বেশ কিছু ধর্মীয় শাখা উপশাখা রয়েছে। এর মধ্যে একটা ধর্মীয় শাখা হলো বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, যেখানে বৈষ্ণব ধর্মে যেটা করা হয় সেটা হলো হিন্দু ধর্মের প্রধান যে 3জন দেবতা রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এর মধ্য থেকে বিষ্ণুর অনুসারী যারা আছেন বা বিষ্ণুকে যারা পরম পালনকর্তা
বা সকল সৃষ্টির প্রথম আদি রহস্য হিসেবে কল্পনা করেন এবং সেভাবে তাকে উপাসনা করেন, তাদেরকে বৈষ্ণব বলা হয়। তো এই বৈষ্ণবদের মুখ্য পূজ্য হলেন মূলত হিন্দু দেবতা বিষ্ণু। তবে তারা সরাসরি বিষ্ণুর উপাসনা না করে বিষ্ণুর যে অবতারগুলো আছে, এ পৃথিবীতে বিষ্ণু নানাবিধ সময়ে, নানান সময়ে, নানান কারণে, নানান রূপে অবতার গ্রহণ করে অবতার লাভ করেছেন এই পৃথিবীতে, এই ধরনের বিশ্বাস হিন্দু ধর্মবিশ্বাসের একটা অংশ। তো এই অবতারদের মধ্যে প্রধান দুজন অবতার, যার একজনের নাম হলো শ্রীকৃষ্ণ, অপরজন হলেন শ্রীরাম। এ দুজনকে প্রধান পূজ্য, উপাসনার মুখ্য অধিকারী কল্পনা করে যে ধর্ম শাখা হিন্দু ধর্মের গড়ে উঠেছে সেটাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এটা মোটামুটি একটা প্রাচীনতম ধারা, হিন্দু ধর্মের ধারাগুলোর মধ্যে, শাখাগুলোর মধ্যে একটা প্রাচীন শাখা। তবে বাংলায় এই শাখাটা মূলত বিস্তার লাভ করে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের কিছু পূর্ব থেকে শুরু করে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পরে। বিষয়টা এরকম না যে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। বিষয়টা এরকম, শ্রী চৈতন্যদেব বঙ্গ অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন, ঠিক আছে, এবং তাকে রাধা এবং কৃষ্ণের একটা 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 যুগ্ম একটা অবতার রূপে কল্পনা করা হয়, ঠিক আছে। তো বিষয়টা হলো যে এর পূর্বেও, হ্যাঁ, এই যে ষোড়শ শতকের দিকে যে শ্রী চৈতন্যদেব আমাদের এই অঞ্চলে আসলেন, হ্যাঁ, তার পূর্বেও কিন্তু আমাদের এই ভূখণ্ডে বৈষ্ণব ধর্ম ছিল। কিন্তু বৈষ্ণব ধর্মের যে ব্যাপকতা, হ্যাঁ, এই ব্যাপকতাটা আমাদের এই অঞ্চলে মূলত সূচিত হয়েছে বা শুরু হয়েছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর থেকে। এবং বৈষ্ণব ধর্মের মুখ্য কথা হলো প্রেম ও ভক্তির মাধ্যমে, হ্যাঁ, আপনাকে আপনার যে মুখ্য চাহিদা, ঠিক আছে, সেটা আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আপনাকে দেবতার প্রতি আপনার মনের মধ্যে ভক্তি থাকতে হবে, আপনার মনের মধ্যে প্রেম থাকতে হবে, হ্যাঁ, এবং এই প্রেম এবং ভক্তির মধ্য দিয়ে আপনি মোক্ষ লাভ করতে পারবেন। এটাই হলো মূলত বৈষ্ণব ধর্মের মুখ্য কথা, ঠিক আছে। এবং এই যে প্রেম এবং ভক্তিবাদের কথা বলা হয়ে থাকে যে বৈষ্ণব ধর্মের মুখ্য ধর্ম দর্শন হচ্ছে অনেকটা এরকম যে জীবাত্মা পরমাত্মার সাথে মিলনের জন্য ব্যাকুল থাকবে, এবং এই মিলনের যে ব্যাকুলতা রয়েছে এখানে যদি ভক্তিবাদ এবং প্রেমের অবতারণা ঘটে, এখানে যদি ভক্তিবাদ এবং প্রেম থাকে, তবেই জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হতে পারবে। এটাই হলো বৈষ্ণব ধর্ম শাখা যেটা আছে, এই ধর্মের মুখ্য ধর্মীয় দর্শন, ঠিক আছে। এবং এই যে প্রেম ও ভক্তিবাদ, জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে ব্যাকুলতা, সেখানে কয়েকটা রূপক ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে যে জীবাত্মা এর বা প্রাণীদের যে আত্মা বা প্রাণী সত্তা বা সৃষ্টি, হ্যাঁ, এর রিপ্রেজেন্টেটিভ হলেন শ্রী রাধা বা রাধিকা, হ্যাঁ, এবং ঈশ্বরের যিনি অর্থাৎ পরমাত্মার যিনি রিপ্রেজেন্টেটিভ, সেই রূপকটা হলেন শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকার মিলিত হওয়ার জন্য যে ব্যাকুলতা, এটা আসলে সরাসরি মানবীয় দিক থেকে শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার ব্যাকুলতা নয়, বরঞ্চ এটা জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার ব্যাকুলতা প্রকাশ পায়। তো এ কারণে মনে রাখতে হবে যে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেম, তাদের মধ্যে যে মিলনের আকাঙ্ক্ষা, এই মিলনের আকাঙ্ক্ষা বৈষ্ণব ধর্মধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই যে ধর্মীয় দর্শন, এই ধর্মীয় দর্শনকে কেন্দ্র করে বৈষ্ণব ধর্মকে এই বৈষ্ণব ধর্মের যে কেন্দ্রীয় ধর্মীয় দর্শন আছে, এটাকে কেন্দ্র করেই একটা সাহিত্য ধারা প্রচলিত হয়েছে, যেটাকে বলা হয় বৈষ্ণব সাহিত্য, ঠিক আছে। এই বৈষ্ণব সাহিত্যে মূলত দুটো ধারা আছে, যার একটাকে বলা হয় বৈষ্ণব পদাবলী, যেখানে কতগুলো ছন্দবদ্ধ গীতোপযোগী গাওয়ার উপযোগী কতগুলো পদ রয়েছে, যে পদগুলোতে প্রায় প্রত্যেকটা পদের মধ্যেই শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার যে ব্যাকুলতা রয়েছে, এই জিনিসটা প্রকাশ পায়। আর আরেকটা ধারা আছে যেটা মূলত আমাদের এই অঞ্চলে যেই ব্যক্তির হাত ধরে বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব ধর্ম দর্শন, হ্যাঁ, এতটা ব্যাকুলতা লাভ করলো, প্রেম এবং ভক্তিবাদের যে বিষয়টা এটা এতটা প্রচারিত হলো, সেই ব্যক্তি শ্রী চৈতন্যদেব এবং তার প্রধান অনুসারীদের কয়েকজনার জীবনী রচিত হলো যে সাহিত্য ধারায়, সেটাকে বলা হলো জীবনী সাহিত্য। এ দুটো সাহিত্য ধারাই আসলো মূলত বৈষ্ণব ধর্ম এবং তার অনুসারীদের
ধর্ম দর্শন এবং তার প্রচারকদের যে জীবন দর্শন রয়েছে, এই জীবন দর্শনকে কেন্দ্র করে। তাহলে আমাদেরকে প্রশ্ন যদি জিজ্ঞেস করে বৈষ্ণব সাহিত্য বলতে কি বোঝো, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্মের একটি ধর্মীয় শাখা, যে শাখায় বিষ্ণু এবং তার বিভিন্ন অবতার, বিশেষত শ্রীরাম এবং শ্রীকৃষ্ণকে পরম পূজ্য প্রধান উপাস্য হিসেবে যেখানে যে শাখায় বিবেচনা করা হয়, সে শাখাটিকে বৈষ্ণব ধর্ম বলা হয়। বৈষ্ণব ধর্মের মুখ্য কথা হলো, বৈষ্ণব ধর্ম দর্শনের মুখ্য কথা হলো জীবাত্মা সবসময় পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল থাকে এবং জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে মাধ্যম সেটা হলো প্রেম এবং ভক্তি। বৈষ্ণব ধর্মের এই যে ধর্মীয় দর্শন এবং বৈষ্ণব ধর্মের প্রচারকদের যে জীবন দর্শন, এগুলোর উপরে কেন্দ্র করে গড়ে ওঠা যে সাহিত্য ধারা, সে সাহিত্য ধারাটিকে বলা হচ্ছে বৈষ্ণব সাহিত্য, যেটি মূলত দুটি শাখায় বিভক্ত। এর একটি হলো বৈষ্ণব পদাবলী, যেখানে প্রেম এবং ভক্তিবাদ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে প্রেমের রূপকের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আরেকটি হলো জীবনী সাহিত্য, যেখানে বৈষ্ণব ধর্মের প্রচারকদের, বিশেষত শ্রী চৈতন্যদেব এবং তার অনুসারীদের জীবনী সাহিত্য রচিত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বৈষ্ণব সাহিত্য সম্পর্কে আমাদের সহজ, সংক্ষিপ্ত এবং স্বল্প কথায় ভাষ্য, যেটা আমাদের বৈষ্ণব সাহিত্য কাকে বলে বা বৈষ্ণব সাহিত্য কী জিনিস, এটা যদি আমাদেরকে বলতে বলা হয়। এরপরে আমরা কথা বলবো বৈষ্ণব সাহিত্যের যে প্রধান ধারাগুলো রয়েছে, বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য, এগুলোর বিষয়ে। ঠিক আছে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে একটু বলবেন যে বৈষ্ণব সাহিত্য কী জিনিস, সেটা বুঝতে পেরেছেন কিনা। আবার বলছি, বৈষ্ণব সাহিত্যের মুখ্য কথা হলো যে জীবাত্মা অর্থাৎ সৃষ্টি সবসময় ব্যাকুল থাকবে কিসের জন্য? পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য। এই জীবাত্মা যে পরমাত্মার সাথে মিলিত হবে, সেক্ষেত্রে কোন জিনিসটাকে সে মাধ্যম হিসেবে ব্যবহার করবে? সে মাধ্যম হিসেবে ব্যবহার করবে প্রেম এবং ভক্তিবাদকে। তো এই যে প্রেম এবং ভক্তিবাদ বা জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে বিষয়টা, এই জিনিসটাকে একটা রূপকের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই রূপকটাই হলো মূলত শ্রী রাধিকা, যিনি জীবাত্মার প্রতীক। তিনি সবসময় ব্যাকুল কিসের জন্য? শ্রীকৃষ্ণের সাথে অর্থাৎ পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য। ঠিক আছে, এই যে রূপক উপস্থাপন, এই রূপক উপস্থাপনটাই বৈষ্ণব সাহিত্যের মুখ্য কথা। এবং পরবর্তীতে এর সাথে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হলো যে বা যারা বৈষ্ণব ধর্মটাকে প্রচার করেছেন, বৈষ্ণব ধর্মটাকে তার ব্যাপক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, সেই ব্যক্তিদের জীবনী নিয়ে একটা সাহিত্য ধারা সূচিত হয়েছে, যেটাকে বলা হয় জীবনী সাহিত্য। এই হলো মূলত বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব সাহিত্যের মুখ্য বক্তব্য বা এটার মুখ্য পরিচয়। ঠিক আছে, তো চলেন আমরা আজকের আলোচনায় ফেরত যাই। এবার প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে? প্রথমে আমরা কথা বলবো বৈষ্ণব পদাবলী নিয়ে। প্রশ্ন কি হতে পারে? প্রশ্নগত হতে পারে বৈষ্ণব সাহিত্য বলতে কি বোঝেন, এর শাখাগুলো সম্পর্কে আলোচনা করুন। তাহলে বৈষ্ণব সাহিত্য বলতে আমরা কি বুঝি সেটা ইতোমধ্যে বলা হলো। এর শাখাগুলো হলো বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য। প্রথমে আমরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে একটু জেনে নেব। বৈষ্ণব পদাবলীকে বলা হয় বৈষ্ণব ধর্মের রসভাষ্য, অর্থাৎ বৈষ্ণব ধর্মকে সাহিত্য রসের মাধ্যমে উপস্থাপন করার জন্য যেই মাধ্যমটাকে ব্যবহার করা হয়েছে, সেই মাধ্যমটা হলো বৈষ্ণব পদাবলী। এগুলো আসলে কি? এগুলো আসলে কিছু গীতোপযোগী, মানে যেগুলোকে গীতিকা হিসেবে গাওয়া যায়, গীতোপযোগী ছন্দবদ্ধ পদের সমষ্টি। ঠিক আছে, যার মূল উপজীব্য হলো শ্রী রাধিকা, অর্থাৎ রাধা, যিনি জীবাত্মার প্রতীক। শ্রী রাধিকার শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মার প্রতীক, এর সাথে মিলিত হওয়ার ব্যাকুলতা।
এটাই হলো বৈষ্ণব সাহিত্যের মূল উপজীব্য, ঠিক আছে, মূল বিষয়বস্তু। এখানে এই জিনিসটাই বারংবার বিভিন্নভাবে, কখনো বিরহের মাধ্যমে, কখনো মিলনের ব্যাকুলতার মাধ্যমে এই জিনিসটা বারংবার প্রকাশিত হয়েছে। কারণ আমরা বলেছি যে বৈষ্ণব ধারার, বৈষ্ণব ধর্মের মুখ্য কথা হলো জীবাত্মা সবসময় ব্যাকুল কিসের জন্য? পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়ার জন্য, পরমাত্মার মধ্যে লীন হয়ে যাওয়ার জন্য, পরমাত্মার সাথে মিলনের জন্য। এখানে জীবাত্মা বলতে কাকে বোঝানো হচ্ছে? শ্রী রাধিকাকে, এবং পরমাত্মা বলতে কাকে বোঝানো হচ্ছে? শ্রীকৃষ্ণকে। এদের যে মিলনের ব্যাকুলতা বা এদের যে বিরহের পর্ব, এই জিনিসটাই মূলত বৈষ্ণব পদাবলীর মুখ্য বক্তব্য, ঠিক আছে। এই বৈষ্ণব পদাবলী, তাহলে আমরা এখান থেকে কিন্তু কয়েকটা বিষয়, এইখান থেকেই আমরা বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিতে পারি। যে বৈষ্ণব পদাবলী হলো বৈষ্ণব ধর্মের রসভাষ্য, যেগুলো কতগুলো গীতোপযোগী ছন্দবদ্ধ পদের সমষ্টি। এখানে মূল উপজীব্য হিসেবে যে জিনিসটা প্রাধান্য পায় সেটি হলো শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার ব্যাকুলতা, ঠিক আছে। এর মধ্য দিয়ে বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দেওয়া যায়, এর বেশি কিছু এখানে বলার প্রয়োজনীয়তা পড়ে না। তো এইবার যদি জীবনী সাহিত্য, পরবর্তী ধারায় আমরা জীবনী সাহিত্য নিয়ে কথা বলবো, সেটা পরের কথা। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব সাহিত্য কাকে বলে, এর শাখাগুলো সম্পর্কে লিখুন। সেক্ষেত্রে বৈষ্ণব সাহিত্য বলা হলো, বৈষ্ণব পদাবলী বলা হলো। এর বেশি আলোচনায় যাওয়া যাবে না, যখন আপনাকে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে বৈষ্ণব সাহিত্য কাকে বলে বা বৈষ্ণব সাহিত্য বলতে কি বোঝেন, এর শাখাগুলো সম্পর্কে লিখুন, ঠিক আছে। তখন আমাদের আলোচনা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন হয় যে বৈষ্ণব পদাবলী সম্পর্কে লিখুন, এর প্রধান কয়েকজন কবির নাম লিখুন, ঠিক আছে, তখন কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর গভীরে যেতে হবে। তো আমরা ইতোমধ্যে এই ধারার সাথে পরিচিত হয়ে গেছি যে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি, সেহেতু মাঝে মাঝেই ইলেকট্রিসিটি চলে যেতে পারে। আমার এখানের যে রীতি, সে রীতিতে 2-3 মিনিটের মাথায় ইলেকট্রিসিটি পুনরায় চলে আসে। তো আপনারা যদি 2-3 মিনিট একটু ধৈর্যের সাথে অবস্থান করেন, তাহলে মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচনাটা পুনরায় শুরু করতে পারবো। তো এই যে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলী কিন্তু বাংলাদেশে একদিনে আসেননি, ঠিক আছে। বৈষ্ণব পদাবলী ধীরে 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 একটা সাহিত্য ধারা হিসেবে, হ্যাঁ, এটা প্রচলিত হতে শুরু করে। বৈষ্ণব পদাবলীর ইতিহাসটা যদি আমরা একটু দেখি, এটা আপনারা আলো আসলে পরে আপনারা দেখতে পাবেন। বৈষ্ণব পদাবলীর ইতিহাসটা যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখব যে বৈষ্ণব পদাবলী তার জার্নিটা শুরু করে মূলত দ্বাদশ শতকের দিকে। দ্বাদশ শতক বলতে কি বোঝায়? 1100 প্রাণচন্দ্র সূত্রধর বলেছেন, তাহলে কি পদাবলী বলতে এক ধরনের ছন্দবদ্ধ কবিতা, ছন্দ বা কবিতা না, ছন্দবদ্ধ কবিতা যা গানের উদ্দেশ্যে লেখা হয়, এটা আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে বৈষ্ণব পদাবলী সাহিত্য ধারা হিসেবে এক ধরনের ছন্দবদ্ধ কবিতা, যেগুলো গীতোপযোগী ছন্দবদ্ধ কবিতা, যেগুলো গানের উদ্দেশ্যে রচিত হয়। বুঝলাম না, বাহিরে কিছু জায়গায় ইলেকট্রিসিটি আছে, আমার এখানে ইলেকট্রিসিটির তো সমস্যা এরকম হয় না। আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু দেখি যে ঘটনাটা আসলে কি। ঘটনা হলো ইলেকট্রিসিটি চলে আসছে। তো বৈষ্ণব পদাবলীর ইতিহাসে যাওয়া যাক। আমরা বলেছি বৈষ্ণব পদাবলীর জার্নিটা শুরু হয় খ্রিস্টীয় দ্বাদশ শতকে। দ্বাদশ শতক বলতে কি বোঝায়? 1101 সাল থেকে শুরু করে 1200 সাল পর্যন্ত, এর মধ্যে এই বৈষ্ণব পদাবলীর জার্নিটা শুরু হয় কার হাত ধরে? শুরু হয় জয়দেব এর হাত ধরে, ঠিক আছে। জয়দেব কে ছিলেন? আমরা গতদিন যখন হলায়ুদ মিশ্রকে নিয়ে কথা বলছিলাম, শেখ শুভদয়ার লেখক হলায়ুদ মিশ্র, তখন আমরা বলেছিলাম যে হলায়ুদ মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেনের একজন সভাকবি, যারই একজন সহকর্মী ছিলেন, অর্থাৎ আরও একজন সভাকবি ছিলেন ওই সময় রাজা লক্ষণ সেনের, তিনি ছিলেন জয়দেব। জয়দেব মূলত বাঙালি একজন কবি, যার জন্ম হয়েছিল 24 পরগনা জেলার দিকে। কিন্তু তিনি যে কাব্যটি রচনা করেছিলেন, সেই কাব্যটির নাম ছিল, তার অন্যান্য কাব্য রয়েছে,
তার মধ্যে যে শ্রেষ্ঠ কাব্য সেটার নাম ছিল গীত গোবিন্দম। ঠিক আছে, এই গীত গোবিন্দমকে বলা হয় বৈষ্ণব পদাবলী ধারার প্রাচীনতম সাহিত্য, যদিও এটি রচিত হয়েছিল সংস্কৃত ভাষায়। তাহলে আমরা বলতে পারি যে খ্রিস্টীয় দ্বাদশ শতকে রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের হাতে গীত গোবিন্দম রচিত গীত গোবিন্দম, সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম ছিল বৈষ্ণব পদাবলীর প্রাচীনতম ধারা, যেটি রচিত হয়েছিল কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের দিকে, ঠিক আছে, অর্থাৎ পঞ্চদশ শতক বলতে 1401 থেকে শুরু করে 1500 পর্যন্ত, এর মাঝে পঞ্চদশ শতকের দিকে এই যে পদাবলীর ধারা সেটা বিকাশ লাভ করে কার হাত ধরে? বিকাশ লাভ করে মিথিলার কবি বিদ্যাপতির হাত ধরে। ঠিক আছে, এগুলো নিয়ে এদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরও ডিটেইলে কথা বলবো। এখন খুব সংক্ষেপে আমরা বৈষ্ণব পদাবলীর ইতিহাসটা বলে দিতে চাই। তবে এই বিদ্যাপতি কিন্তু বাংলা ভাষায় পদাবলী রচনা করেননি, তিনি ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেন। তবে বাংলা ভাষায় পদাবলীর ধারাটা সূচিত হয় এই পঞ্চদশ শতকেই আরেকজন কবির হাত ধরে, যার নাম হলো চণ্ডীদাস। এই যে চণ্ডীদাস, এই চণ্ডীদাস কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাস নন। এই চণ্ডীদাস হলো শ্রীকৃষ্ণ কীর্তনের যিনি চণ্ডীদাস তিনি হলেন বড়ু চণ্ডীদাস, আর ইনি হলেন শুধু চণ্ডীদাস। এনার নামের সাথে আর বড়ু টরু কিছু নাই, দ্বিজদিনও কিছু নাই। ঠিক আছে, বলা হয় এই চণ্ডীদাস হলো ওই যে রজকিনী চণ্ডীদাস যে বলা হয়, ইনি হলেন ওই রজকিনীর চণ্ডীদাস। বাংলা সাহিত্যে এরকম 3-4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। এই কারণেই একটা সমস্যার কথা বলা হয়, যে সমস্যাটাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা, যে কোন চণ্ডীদাস যে আসলে কোন চণ্ডীদাস এটা বোঝাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই চণ্ডীদাস এর হাত ধরে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী তার যাত্রাটা শুরু করেন। এরপরে অসংখ্য কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। বিভিন্ন সময় বৈষ্ণব পদাবলীর যারা সংগ্রাহক রয়েছেন, হ্যাঁ, যে বিভিন্নভাবে ছড়ানো ছিটানো বৈষ্ণব পদাবলীগুলো, এগুলো তো প্রাথমিকভাবে লিখিত সেভাবে ছিল না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে এগুলো মানুষের মুখে মুখে লোকসাহিত্যের মতো গাওয়ার উদ্দেশ্যে, যেহেতু লোকসাহিত্যের মতো এগুলো ছড়ানো ছিটানো ছিল। কিছু সংগ্রাহক এই বৈষ্ণব পদাবলীগুলো সংগ্রহের চেষ্টা করেন। এই সংগ্রাহকরা আজ অবধি প্রায় 1010-এর ওপরে বৈষ্ণব পদাবলী সংগ্রহ করে ফেলেছেন। প্রাথমিকভাবে যে বৈষ্ণব পদাবলীর সংগ্রহগুলো রয়েছে, সেই সংগ্রহগুলোতে দেখা যায় যে 150 জনের মতো কবির নাম পাওয়া যায়। পরবর্তীতে ডক্টর দীনেশ চন্দ্র সেন এর বৈষ্ণব পদাবলীর একটা কি বলবো সংগ্রহ প্রকাশিত হয়, এবং বৈষ্ণব পদাবলী সম্পর্কে তিনি বক্তব্য দেন। তার বঙ্গভাষা ও সাহিত্য যে গ্রন্থটা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম ইতিহাস গ্রন্থ বলে বিবেচিত হয়, এই বঙ্গভাষা ও সাহিত্যে প্রায় 164 জনের মতো বৈষ্ণব পদাবলীর লেখকের কথা উল্লেখ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। তাহলে বোঝা যায় যে 1-2 কবির হাত ধরে আসলে বৈষ্ণব পদাবলীটা আজকের এই জায়গায় পৌঁছায়নি। শতাধিক কবি কি করেছেন, বিভিন্ন সময়ে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। আমার এখানে বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এখন আমার মনে চাচ্ছে আপনাদেরকে বলি যে আপনারা বাসায় যান, আমি বারান্দায় বসে সুন্দর করে বৃষ্টি দেখি। যাই হোক, আমার আজকে এটা বলতে ইচ্ছা করছে না। আজ বহুদিন পরে আমার 2 বন্ধুর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হলো। মানসিকভাবে আমি এখন খুব ভালো আছি। বহুদিন পরে কথা হলো নাইমের সাথে। নাইম বলতে আপনাদের জিকের যে নাইম, ভিউ ফর জিকে, রিসেন্ট ভিউ, এগুলোর যে নাইম, বহুদিন পরে ওর সাথে কথা হলো। আমার মনে হচ্ছিল যে নাইম বুঝি আমাকে ভুলে গেল কিনা, তো দেখলাম যে না, ভুলেনি, বন্ধুত্ব আগের মতোই আছে। হ্যাঁ, দীর্ঘদিন যোগাযোগ হয়নি। এরপরে আমি জানি না আপনারা চিনবেন কিনা, আমার এক বন্ধু আছেন যিনি ম্যাথ পড়ান, বিশেষত বিসিএস এবং ব্যাংক জবের জন্য ম্যাথ পড়ান, তার নাম শুভ্র। তো তার সাথে কথা হলো, তো কিছুটা মানসিকভাবে শান্তিতে আছি। তো তখন ওদেরকে বলেছি যে আজকের ক্লাসটা মনে হয় ভালো হবে, কারণ আজকে আমি মানসিকভাবে সন্তুষ্ট। তো এই আর কি, আর কিছু না। তো প্রশ্ন আসছিল সালাউদ্দিন আইয়ুবী থেকে, এটি কি শুধুই গীতিকাব্য নাকি নাট্যকাব্যের উপস্থিতি আছে? না, এটার মধ্যে নাট্যকাব্যের উপস্থিতি নাই। নাট্যকাব্য বলতে আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কথা বলি তাহলে এটাকে একটা নাট্যগীতিকা বলা যায়, কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কি আছে? সংলাপের বিষয় আছে। 3টা চরিত্রের মধ্যে সংলাপ পাওয়া যায়। এই 3টা চরিত্রকে শ্রীকৃষ্ণ, রাধা এবং বড়াই, এদের মধ্যে
সংলাপ, বাদ, অনুবাদের মধ্য দিয়ে মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা গড়াইছে সামনের দিকে। এই কারণে সেটাকে নাট্যগীতিকা বলা হয়, এগুলোকে নাট্যগীতিকা বলা হয় না, এটার প্যাটার্নটা একটু আলাদা। তো যাই হোক, আমরা কথা বলছিলাম বৈষ্ণব পদাবলীর ইতিহাস নিয়ে। বৈষ্ণব পদাবলীর জার্নিটা শুরু হলো কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কার হাত ধরে? রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের হাত ধরে। তিনি কি রচনা করেছিলেন? তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম রচনা করেছিলেন, যেটি পরবর্তী সময়ে যারা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা নিয়ে রচনা করেছেন তাদের অনেকেরই আখ্যানভাগ সংগ্রহের একটা উৎস হিসেবে কাজ করে এই গীত গোবিন্দ, যেটাকে বলা হয় পদাবলী ধারার আদি রচনা, তবে সেটা সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায় না। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে গিয়ে আরেকটা উন্নয়ন দেখা যায় এই সাহিত্য ধারায়। সে সময়ে আরেকজন নামকরা কবি তিনি কি করেন? তিনি বেশ কিছু পদাবলী রচনা করেন, যার নাম বিদ্যাপতি, যিনি মিথিলার সভাকবি ছিলেন। এই বিদ্যাপতিও কিন্তু পদাবলীগুলো বাংলায় রচনা করেননি। তিনি কি করেছিলেন? তিনি পদাবলীকে রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়। বাংলা ভাষায় পদাবলীর জার্নিটা শুরু হয় মূলত চণ্ডীদাসের সময় থেকে। এটা প্রায় চণ্ডীদাস এবং বিদ্যাপতি মোটামুটি সমসাময়িক সময়ের কবি, ঠিক আছে? এরা দুজন সমসাময়িক ছিলেন। হ্যাঁ, তো এই চণ্ডীদাসের যে পদাবলীগুলো, এগুলো ছিল বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী। এরপরে প্রায় 1.5 শতাধিক কবি এই বিভিন্ন সময়ে পদাবলী রচনা করেছেন এবং সামগ্রিকভাবে পদাবলীর সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে গেছে। সর্বপ্রথম যেই ব্যক্তি এই পদাবলী সংগ্রহ করেছিলেন সে ব্যক্তির নাম বাবা আউল মনোহর দাস। বলা হয় পদাবলীর 4 জন প্রধান কবি আছেন, যাদেরকে চতুষ্টয় বলা হয়, পদাবলীর চতুষ্টয়, ঠিক আছে? এই 4 জন কবিকে, একজন হলেন বিদ্যাপতি, একজন হলেন চণ্ডীদাস, একজন হলেন জ্ঞান দাস, একজন হলেন গোবিন্দ দাস। তো এই যে 4 জন কবি রয়েছেন, এদের মধ্য থেকে গোবিন্দ দাসের সমসাময়িক বলা হয় বাবা আউল মনোহর দাসকে, যিনি বেশ কিছু পদাবলী সংগ্রহ করেছেন। পরবর্তীতে অন্যরা সেই পদাবলীটা 19বিংশ শতাব্দীতে এসে সেই পদাবলীটা অন্যরা প্রকাশ করেন। পদাবলীর সংগ্রহ, তার যে সংগ্রহীত পদাবলী রয়েছে সেই গ্রন্থটার নাম হলো পদসমুদ্র, ঠিক আছে? তো এই হলো পদাবলীর ইতিহাস। তাহলে সংক্ষেপে যদি আমরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে বলতে চাই, বা যদি জানতে চাই বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝেন, বা বৈষ্ণব পদাবলী কাকে বলে, এর প্রধান কবিদের সম্পর্কে বলুন, তখন আমরা কি বলবো? আমরা বলবো যে বৈষ্ণব পদাবলীর সংজ্ঞাটা একটু আগে যেটা দেয়া হলো, যে এগুলো গীতোপযোগী ছন্দবদ্ধ কতগুলো পদ, যেগুলো রচিত হয়েছিল মূলত শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকার মিলনের ব্যাকুলতাকে উপজীব্য হিসেবে গ্রহণ করে। বাংলা ভাষায় সাহিত্যের ধারায় বৈষ্ণব পদাবলীর পদ সূচিত হয় রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের গীত গোবিন্দমের মধ্য দিয়ে। পরবর্তীতে মিথিলার কবি বিদ্যাপতির ব্রজবুলি ভাষায় রচিত বিস্তর পদাবলীর মাধ্যমে এটি উন্নীত হয় একটা নতুন পর্যায়ে, এবং বাংলা ভাষায় পদাবলী সূচিত হয়েছিল চণ্ডীদাসের হাত ধরে। পরবর্তীতে প্রায় 1.5 শতাধিক কবি কি করেছেন? পদাবলী রচনা করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রাহক পদাবলী সংগ্রহ করেছেন এবং সেগুলো প্রকাশের চেষ্টা করেছেন। এর মধ্য থেকে প্রথম যিনি পদাবলী সংগ্রহ করেন তার নাম বাবা আউল মনোহর দাস, যিনি পদসমুদ্র নামে বৈষ্ণব পদাবলীগুলোকে সংগ্রহ করেছিলেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আপনি বৈষ্ণব পদাবলী সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। আপনারা যখন এরকম তথ্য ভিত্তিক গোছানো লেখা লিখতে পারবেন তখন পরীক্ষক আপনাদেরকে অবশ্যই নাম্বার দেবেন। প্রশ্ন করেছেন সালাউদ্দিন আইয়ুবী, তিনি জানতে চেয়েছেন ব্রজবুলি ভাষা সম্পর্কে। আমরা যখন আরও একটু গভীরে যাব, আমরা যখন বিদ্যাপতিকে নিয়ে আলোচনা করব, তখন আমরা অবশ্যই এই ব্রজবুলি ভাষা নিয়ে আলোচনা করব। সালাউদ্দিন আইয়ুবী আরও বলেছেন, শুনেছি সম্রাট জহিরুদ্দিন বাবুরের পিতা ব্রজবুলি ভাষার কবিতা পড়তেন। এই সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে বাবুরকে হিন্দুস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন। সুন্দর, এই বিষয়টা আমি আসলে এর আগে সেভাবে শুনিনি। আমি পড়ার চেষ্টা করব। আপনি যে লিঙ্কে বা যেই মাধ্যমে এটা জেনেছেন আমাকে যদি বলেন আমি তাহলে খুশি হব। এটা কিন্তু সময়টা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন জহিরুদ্দিন বাবরের সময়টা কিন্তু এই 16 শতকের দিকে, অর্থাৎ তার পূর্বেই মূলত 1300 পরে, অর্থাৎ 14 শতকের মাঝামাঝি থেকে
পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এই সময়ে কিন্তু মূলত ব্রজবুলি ভাষায় যে পদাবলীগুলো বিদ্যাপতির হাত ধরে এগুলো রচিত হয়েছিল, এবং বিদ্যাপতির এই পদাবলী এতটাই সফল হয় যে সে সময় বিদ্যাপতি কিন্তু মিথিলার ছিলেন। মিথিলা বলতে আজকে নেপালের যে বর্ডার আছে, নেপাল ভারতের যে বর্ডার, এই অঞ্চলটার নাম ছিল মিথিলা রাজ্য। ঠিক আছে, যে রাজ্যের রাজকন্যা ছিলেন এক সময়ের দেবী সীতা। ঠিক আছে, ওই মিথিলার একজন রাজা ছিলেন যার নাম ছিল জনক। এই রাজা জনকের কন্যা দেবী জানকী মানে দেবী সীতা। এই যে মিথিলা, এই মিথিলা কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে, কিন্তু সে সময়ে বিদ্যাপতির এই যে পদগুলো রয়েছে, এই পদগুলো ব্রজবুলি ভাষার পদগুলো মানুষের মধ্যে এতটা আবেদন তৈরি করতে পেরেছিল যে বাংলার পথে প্রান্তরে তরুণ যে মানে সমাজ আছে তারা গুনগুন করে সবসময় ব্রজবুলি ভাষায় রচিত সেই পদাবলীগুলো গাইতেন। ঠিক আছে, তো সেইগুলো যদি বাংলার এত দূর পৌঁছায় তাহলে সেটা উত্তর ভারতের পথ ধরে সেটা আফগানিস্তান, কাবুল এই সব জায়গায় যে পৌঁছাবে না, হ্যাঁ, এর কোনো নিশ্চয়তা নাই। হয়তোবা এর আগে এইভাবেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের বাবা হয়তোবা এসব শুনেছেন। ওকে, তাহলে এবার আমরা যেখানে যাব সেটা হলো পদাবলীর রস। এই জিনিসটা নিয়ে লিখিত পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্ন হয়নি, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পদাবলীর রস নিয়ে প্রশ্ন হয়েছে। আমরা প্রথমে বুঝবো যে সাহিত্য রস বলতে কি বোঝায়, এরপরে পদাবলীতে যে রসগুলো প্রাধান্য পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। বলা হয় যে মানুষের মনের মধ্যে যে অনুভূতিগুলো সবসময় চলাফেরা করে, সতত পরিবর্তনশীল যে অনুভূতিগুলো মানুষের মনের মধ্যে আছে, এই অনুভূতিগুলোর মধ্যে যেগুলো কিছুটা দীর্ঘস্থায়ী হয় সেই দীর্ঘস্থায়ী অনুভূতিগুলোকে ভাব বলে। ঠিক আছে, মনের ভাব। হ্যাঁ, এই ভাবটাই যখন কোনো একটা সাহিত্য ধারা থেকে প্রভাবিত হয় এবং মানুষের মনের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করে, নতুন আরও কিছুক্ষণ স্থায়ী একটা অনুভূতির সৃষ্টি করে, তখন এই জিনিসটাকে সাহিত্যের রস বলে। যেমন ধরে নেই যে আমরা কোনো একটা ট্র্যাজেডি পড়ছি, বিয়োগান্তক কোনো কিছু পড়ছি। তো এই বিয়োগান্তক কোনো কিছু পড়ার পরে আমাদের মনে একটা ভাব সৃষ্টি হয় এবং সেই ভাব স্বাভাবিক ভাবের তুলনায় দীর্ঘস্থায়ী হয় এবং আমরা তখন কষ্ট পাই। বিয়োগাত্মক যে নাটকগুলো রয়েছে বা বিয়োগান্তক যে উপন্যাসগুলো রয়েছে বা বিয়োগান্তক যে কবিতাগুলো রয়েছে, যেমন আমরা যদি আমাদের অতি পরিচিত রচনাগুলো নিয়েই কথা বলি, আপনারা যখন ছোটবেলায় কবর কবিতাটা পড়েছেন, আমি জানি না আপনাদের মধ্যে কি অনুভূতির সৃষ্টি হয়েছে, বা আমরা যখন ছোটবেলায় কাজলা দিদি পড়েছি, আমি জানি না আপনাদের মধ্যে কি অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু আমার মা যখন আমাকে ঘুম পাড়ানোর জন্য কাজলা দিদি পড়তেন, তখন আমার মায়ের চোখও ছলছল করতো, আমার চোখও ছলছল করতো। ঠিক আছে, তার মানে এই যে কাজলা দিদির যে বক্তব্য, বা ছোটবেলায় আমি জানি না আপনাদের কাছে কি হয়েছে, কবর কবিতা পড়তে পড়তে আবার চোখের জলে আবার বই ভিজে গেছে। ঠিক আছে, তো এই যে কবর কবিতার যে বক্তব্য, এই কবর কবিতার বক্তব্য বা কাজলা দিদির বক্তব্য, এগুলো আমাদের মনের মধ্যে যে ভাবটা সৃষ্টি করলো, এই ভাবটাকে বলা যেতে পারে ওই কবর কবিতার যে সাহিত্য আছে সেই সাহিত্যের রস। এই যে রসটা আছে এটাকে বলা হয় করুণ রস। যেমন করে আপনারা যদি মেঘনাদ বধ পড়েন, মেঘনাদ বধ পড়তে পড়তে ধারাবাহিকভাবে পথ চলতে গিয়ে এক সময় মেঘনাদের মৃত্যুতে আপনার মন কেঁদে উঠবে, রাবণের দুঃখ দুর্দশা দেখে আপনার মন কেঁদে উঠবে। তো এই যে একটা অনুভূতির প্রকাশ, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় যে ওই সাহিত্যটা আপনার মনের মধ্যে এই অনুভূতিটা সৃষ্টি করতে পারছে, তাহলে এই সাহিত্যটা ওই অনুভূতির রস সমৃদ্ধ, অর্থাৎ সেটা করুণ রস সমৃদ্ধ, কারণ সে আপনার মনের মধ্যে করুণার সৃষ্টি করতে পেরেছে। প্রায়শই দেখবেন কিছু কিছু সাহিত্যকর্ম পড়লে পরে, বিশেষত আমরা যখন নজরুলের কবিতাগুলো পড়ি, বিশেষত নজরুলের বিদ্রোহ প্রধান যে কবিতাগুলো আছে, এই বিদ্রোহ প্রধান কবিতাগুলো পড়লে পরে দেখবেন শরীরে রক্তের চলাচল অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, মনে হয় আমাদের সম্মুখে যদি এখন পর্বত আসে, সেই পর্বতকে আমরা উড়িয়ে দিতে পারি,
ঠিক আছে, আমরা পর্বতকে গড়িয়ে চলে যেতে পারি, ঠিক আছে, আমরা পর্বতকে লঙ্ঘন করার ক্ষমতা রাখি। এই যে একটা অনুভূতি, বলা হয় এই অনুভূতি মানুষের মনের মধ্যে একটা বীরত্বের কামনা, বীরত্বের বাসনা, বীরত্বের অনুভূতি সৃষ্টি করতে পারলো। তার মানে ওই যে বিদ্রোহী কবিতাগুলো আছে নজরুলের, বিদ্রোহ প্রধান কাব্যগুলো, এই কবিতাগুলোর মধ্যে যে সাহিত্য রস রয়েছে এটাকে বলা হয় বীর রস, কারণ সে আপনার মধ্যে বীরত্বের অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, তো সাহিত্যে এরকম 9 ধরনের প্রধান রসের কথা বলা হয়। তবে আমরা যখন বৈষ্ণব পদাবলী নিয়ে কথা বলি তখন বলা হয় বৈষ্ণব পদাবলীতে মূলত পঞ্চরস প্রাধান্য পেয়েছে। ঠিক আছে, বৈষ্ণব পদাবলীতে এই 9টি রস আসেনি, এখানে পঞ্চরস এসছে। তো এই পঞ্চরস মানে কি? তাহলে বৈষ্ণব পদাবলীতে মূলত 5টি রসের পদ আছে, অর্থাৎ এই পদগুলো পড়লে পরে আপনার মনের মধ্যে এই 5 ধরনের অনুভূতি তৈরি হবে। এর মধ্যে প্রথম যে রসটা আছে সেটাকে বলা হয় শান্তরস। শান্তরস বলতে কোন রসকে বোঝায়? বলা হয় যেই পদগুলো পড়লে পরে আপনার মনে স্রষ্টা সম্পর্কে নিষ্ঠা আসবে, আপনার মনে স্রষ্টা সম্পর্কে, স্রষ্টার জন্য ত্যাগ করার মানসিকতা তৈরি হবে, সেই রসটাকে বলা হয় শান্তরস, যেটা আপনার মনকে একটা স্থানে স্থির করবে, আপনার মনকে একটা উদ্দেশ্যে নিষ্ঠাবান করবে, আপনার মনকে একটা উদ্দেশ্য হাসিলের জন্য ত্যাগ করতে, যে কোনো তিতিক্ষার জন্য প্রস্তুত করবে, সেই রসটাকে বলা হয় শান্তরস। বলা হয় বৈষ্ণব পদাবলীগুলো পড়লে পরে আপনার মনের মধ্যে এই রস সৃষ্টি হবে। এরপরে যে রসটা সেটাকে বলা হয় সাক্ষ্যরস। ঠিক আছে, না, এরপরের রসটার নাম সাক্ষ্যরস না, এরপরের রসটার নাম দাস্যরস। আমরা একটু ধারাবাহিকভাবে যাই। দাস্যরস শান্তরসের আরও এক ধাপ পরের। শান্তরসে আপনার অবশ্যই, হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী বলেছেন ইবাদত এটা শান্তরসের মতো, অনেকটা ইবাদতের মধ্যে সব পাবেন আপনারা। ঠিক আছে, দাস্যরসটাও পাবেন। শান্তরস মানে কি? শান্তরস মানে আপনার মনের মধ্যে কি হবে? নিষ্ঠার তৈরি হবে, সৃষ্টি হবে, আপনি যে কোনো ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবেন। দাস্যরস বলতে কি হবে? দাস্যরস বলতে আপনার মনের মধ্যে ওই যে নিষ্ঠা আসলো, নিষ্ঠার পরবর্তী ধাপে যাবেন আপনি, তখন আপনার মনের মধ্যে একটা সেবা করার মানসিকতা আসবে। কোনোভাবে যদি আমি স্রষ্টাকে সেবা করতে পারতাম, এই বিষয়টা স্রষ্টার সন্তুষ্টি বিধানের জন্য, ঠিক আছে, যে কোনো কায়িক পরিশ্রমের জন্য প্রস্তুত হওয়ার যে মানসিকতা, এটাকে বলা হয় দাস্যরসের অনুভূতি। এটা হলো শান্তরসের পরবর্তী ধাপ। এর পরবর্তী ধাপটাকে বলা হয় পরবর্তী রসটাকে বলা হয় সখ্যরস। এই রসের মূল কথা হলো আপনি একটা পর্যায়ে গিয়ে স্রষ্টার সাথে, ঈশ্বরের সাথে, এটা কিন্তু হিন্দু ধর্মের বক্তব্য, ইসলামের ব্যাখ্যাগুলো একটু অন্যরকম। আপনার ইসলাম মানে আপনার ঈশ্বরের সাথে, স্রষ্টার সাথে আপনার সখ্য গড়ে উঠবে, এই ধরনের একটা বিষয়ে আপনার মনে অনুভূত হবে যে আপনার সাথে স্রষ্টার একটা অন্তরঙ্গতা তৈরি হলো। এখন আপনি আপনার যাবতীয় বক্তব্য একজন সখাকে যেমন করে উপস্থাপন করতে পারেন, একজন সখার সামনে, আপনি স্রষ্টার সামনেও আপনার অনুভূতিগুলোকে সেভাবে উপস্থাপন করতে পারবেন। এই রসটাকে বলে সখ্যরস। এরপরে আসে বাৎসল্য রস। এ পর্যায়ে স্রষ্টার প্রতি একটা 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 মানে নৈকট্য অনুভূত হয় এবং স্রষ্টাকে নিজের বলে মনে হয়, তার প্রতি একটা 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 প্রেম কাজ করে, এবং এই প্রেমটা আসলে ভালোবাসা সমৃদ্ধ প্রেম। এই প্রেমটা আসলে কর্তৃত্ব সম্বলিত প্রেম, যেখানে আপনি আপনার ছোটদের প্রতি আপনার ভালোবাসাটা যেমন হয়, এইটা অনেকটা সেরকম হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বাৎসল্য রস। এবং সর্বোপরি যেটা, সেটাকে বলে শৃঙ্গার রস। এই অনুভূতিটা ইসলামের মধ্যে নাই বললেই চলে। ঠিক আছে, শৃঙ্গার বানানটা এরকম না, আমি দুঃখিত, শৃঙ্গার বানান এইটা, ওই শৃঙ্গার আলাদা। ঠিক আছে, এই তো সালাউদ্দিন আইয়ুবী এবার সঠিক রাস্তায় এসছেন। বিষয়টা অনেকটা সুফিবাদের মতো, সুফিজমের যেমন বিভিন্ন পর্যায়ে আছে, ফানাফিল্লা, বাকাবিল্লা, ঠিক আছে, এই ধরনের যে বিষয় আছে। তো শৃঙ্গার রস এটা হচ্ছে রসশাস্ত্রের একটা ধারা, শৃঙ্গার রস। এটাকে বৈষ্ণব পদাবলীতে বলা হয়েছে মধুর রস। এখানে বিষয়টা অনেকটা এরকম যে
দেহ সাধনা, অর্থাৎ আপনি স্রষ্টার জন্য সব দান করতে পারেন, আপনার দেহকেও দান করতে পারেন। হ্যাঁ, এই যে অনুভূতিটা, এই যে অনুভূতিটাকে বলা হয় শৃঙ্গার রস, যে অনুভূতিটা শ্রী রাধিকার মধ্যে শ্রীকৃষ্ণের সাথে মিলনের ব্যাকুলতার মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে বাংলা রসভাষ্যে, রসশাস্ত্রে 9 ধরনের কাব্যরসের কথা বলা থাকলেও বৈষ্ণব পদাবলীগুলো, যেগুলো একটা কাব্যধারা, এই বৈষ্ণব পদাবলীগুলোতে মূলত 5টি রসের প্রাধান্য পরিলক্ষিত হয়। এই জন্য বৈষ্ণব পদাবলীর রসগুলোকে বলা হয় পঞ্চরস প্রধান কাব্য। এই পঞ্চরসের মধ্যে রয়েছে শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মধুর রস। এই যে মধুর রসের বিষয়টা আছে, এই মধুর রসটাকেই রসশাস্ত্রে বলা হয় শৃঙ্গার রস, এবং এই শৃঙ্গার রসের যে একটু চরম মাত্রা, সেটাকেই বলা হয় আদি রস বা প্রেম রস। ঠিক আছে, বাংলা সাহিত্যে আমি এটা নিয়ে খুব বেশি গভীর আলোচনায় যাব না, আপনারা ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড সাচ কাইন্ড অফ সেন্টেন্সেস। তো আমি শুধু ইঙ্গিত দিয়ে চলে যেতে চাই। আপনারা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাকৃষ্ণের মিলনের যে স্থূল বর্ণনা রয়েছে, এই জিনিসগুলোকে আদি রসাত্মক বলা হয়, অর্থাৎ প্রেম রস এর আরও একটু কট্টর উপস্থাপন, এই জিনিসটাকে আদি রস বলা হয়। ঠিক আছে, এটা শৃঙ্গার রসের একটু চূড়ান্ত পর্যায়ে। ঠিক আছে, তাহলে পদাবলীর রস বলতে আমরা মূলত 5 ধরনের রসের কথা বুঝি: শান্ত, দাস্য রস, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার বা মধুর রস। মনে রাখবো, পদাবলীতে কিন্তু শৃঙ্গার রস বলেনি, পদাবলীতে এই শৃঙ্গার রসটাকে মধুর রস বলা হয়েছে। তাই পদাবলীর রসের সময় আমরা শৃঙ্গার রস না লিখে মধুর রস লিখলেই ভালো হবে। ঠিক আছে, তো কাজী রবীন্দ্রভূষণ চট্টোপাধ্যায়, আশা করি আপনি এখন আদি রসের বিষয়টা বুঝতে পেরেছেন। এর চেয়ে গভীরে গিয়ে আলোচনা করা আমার পক্ষে আসলে সম্ভব হবে না। ঠিক আছে, অন্য যে কোনো রস নিয়ে কথা বলা যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই শৃঙ্গার রসের গভীরে আমি যাব না। ওকে, এই নিঃসন্দেহে এগুলো সাহিত্যের অংশ, কিন্তু আপনারা তো বোঝেন, তাহলে কেন আলোচনা যাব? ওকে, আমরা চলে যাব বৈষ্ণব পদাবলীর প্রধান কবিগণে। প্রশ্ন হতে পারে, বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝেন, এর প্রধান কয়েকজন কবির নাম লিখুন। তাহলে বৈষ্ণব পদাবলী বলতে কি বুঝি, এই বিষয়টা আমাদের কাছে এখন মোটামুটি পরিষ্কার। বৈষ্ণব পদাবলীর আরও বিভিন্ন বিষয়, যেমন শৃঙ্গার, এই বিষয়গুলো আমরা পেয়েছি। এবার আমরা বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের সাথে পরিচিত হব। আমরা বলেছি যে বৈষ্ণব পদাবলী একসময় লোকসাহিত্যের মতো মানুষের মুখে মুখে ছড়ানো ছিটানো ছিল। লালন এগুলো বলেছেন, ঠিক আছে, তবে লালনের বিষয়টা একটু ভিন্ন। লালনের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা আছে দেহতত্ত্ব। ঠিক আছে, তো দেহতত্ত্বই যে লালনের মুখ্য শিক্ষা তা নয়, লালন অনেক কিছু শিখিয়েছেন, চরিত্রতত্ত্ব শিখিয়েছেন, হ্যাঁ, দেহতত্ত্ব শিখিয়েছেন। ওকে, তো আমরা বলেছি যে এই যে ছড়ানো ছিটানো পদগুলো, এগুলোই যখন সংগৃহীত হয়, তখন আমরা গিয়ে দেখতে পাই একটা পর্যায়ে যে বৈষ্ণব পদাবলীর অনেক কবি রয়েছেন। যেমন বৈষ্ণব পদাবলীগুলো সর্বপ্রথম যিনি সংগ্রহ করলেন, বাবা আউল মনোহর দাস, তার পদসমুদ্র গ্রন্থে। সেখানে গিয়ে আমরা বেশ কিছু কবির নাম পেলাম। এর সংখ্যাটা সুনির্দিষ্ট নয়, আমি সুনির্দিষ্ট করে বলতে পারছি না। পরবর্তীতে বৈষ্ণব দাস নামক একজন সংগ্রাহক, তিনি পদকল্প তরু নামে বৈষ্ণব পদাবলীগুলোকে সংগ্রহ করলেন, যেখানে তিনি প্রায় 150-র অধিক বৈষ্ণব পদকর্তাদের নাম উল্লেখ করলেন এবং তাদের পদাবলী উপস্থাপন করলেন আপনার আমার সামনে। পরবর্তীতে ডক্টর দীনেশচন্দ্র সেন যখন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটি লিখলেন, তখন তিনি প্রায় 164 জন বৈষ্ণব পদাবলীর লেখকের নাম, পদকর্তার নাম বললেন এবং তাদের পদগুলো তিনি উপস্থাপন করলেন। তবে এই যে 164 জন বা 1.5 শতাধিক বা 200-র মতো বা এমন অনেক নাম না জানা পদকর্তা হয়তো বা বিভিন্ন সময়ে ছিলেন, তো এই পদকর্তাদের মধ্যে
4-5 জন পদকর্তা এমন আছেন যারা আসলে বৈষ্ণব পদাবলীর জন্য আমরা যাদের নাম আমাদের জানাটা একটু প্রয়োজন। তাহলে প্রথম আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন জয়দেব। এই জয়দেবের কথা কিন্তু আমরা ইতোমধ্যে বলেছি। বলা যেতে পারে জয়দেব হলেন সংস্কৃত পদাবলীর আদিকবি। সংস্কৃত পদাবলীর আদিকবি, যিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন এবং যিনি গীত গোবিন্দম নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটাই পরবর্তীতে বৈষ্ণব পদাবলী ধারার কবিদের প্রথম অনুকরণীয় গ্রন্থ ছিল। ঠিক আছে, এরপরে যে কবির নাম আসবে তিনি হলেন কবি বিদ্যাপতি। বিদ্যাপতিকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত আমরা জানি বিদ্যাপতিকে বলা হয় পদাবলীর আদিকবি। মনে রাখবেন এই পদাবলী ধারায় কিন্তু বেশ কয়েকজন আদিকবির নাম পাওয়া যাবে। জয়দেব তিনি আদিকবি, তবে সংস্কৃত পদাবলীর আদিকবি। বিদ্যাপতি তিনি আদিকবি এবং পদাবলীর আদিকবি, সেক্ষেত্রে কোনো ভাষা আমরা উল্লেখ করব না। এই যে বিদ্যাপতি তিনি মিথিলার সভাকবি ছিলেন এবং তিনি যখন মিথিলার রাজসভায় কাব্য চর্চা শুরু করেন সে সময় মিথিলার রাজা ছিলেন রাজা দেবসিংহ। রাজা দেবসিংহের অনুরোধেই মূলত বিদ্যাপতি তার কাব্যচর্চা শুরু করেন। পরবর্তীতে দেবসিংহের মৃত্যুর পরে তার পুত্র রাজা শিবসিংহের সময় বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় অনেক পদাবলী রচনা করেন এবং ব্রজবুলির বাইরেও কিন্তু সংস্কৃত ভাষায় বিদ্যাপতি বেশ কিছু কাব্য রচনা করেছেন, যার মধ্যে একটি কাব্যের নাম ছিল পুরুষ পরীক্ষা। ঠিক আছে, যেটি পরবর্তীতে হরপ্রসাদ রায় ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যাপক ছিলেন, যিনি কি করেন, একজন পণ্ডিত ছিলেন, তিনি কি করেছিলেন, এই পুরুষ পরীক্ষাকে পরবর্তীতে বাংলায় অনুবাদ করেছিলেন। তো বিপুল পরিমাণ এই যে কাব্য চর্চা রাজা শিবসিংহের সময় করেছিলেন এই বিদ্যাপতি, এ কারণে রাজা শিবসিংহ বিদ্যাপতিকে একটা উপাধি দিয়েছিলেন। তিনি তাকে উপাধি দিয়েছিলেন কবি কণ্ঠহার। এই উপাধিটা কে দিলেন? এই উপাধিটা দিলেন মিথিলার রাজা শিবসিংহ। এই কবি কণ্ঠহারের বাইরেও এই বিদ্যাপতিকে আরও বেশ কিছু নামে ডাকা হয়। তাকে বলা হয় মৈথিলী কোকিল বা মিথিলার কোকিল। তার যে সুমধুর কণ্ঠস্বর, এ কারণে। এর পাশাপাশি তাকে বলা হয় অভিনব জয়দেব। এই যে উপাধিটা রয়েছে অভিনব জয়দেব, এর সাথে বৈষ্ণব পদাবলীর একটা সম্পর্ক রয়েছে। কারণ অভিনব জয়দেব বলা হলো কেন? আদি জয়দেব যখন প্রাচীন ধারায় বৈষ্ণব পদাবলী যেমন রচনা করেছেন, তেমনি তৎকালে ওই সময়ে তো আধুনিক ছিলেন। আধুনিক বলতে কি, যিনি বর্তমান সময়ের সমসাময়িক, তাহলে এই সময়টাও তো একসময় বর্তমান ছিল। সেই সময়কার মানুষের জন্য অভিনব কে ছিলেন? জয়দেবের বৈশিষ্ট্য সম্বলিত অভিনব ছিলেন বিদ্যাপতি। এ কারণে তাকে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হচ্ছে। জয়দেব যখন সংস্কৃত ভাষায় যেমন পদাবলী রচনা করলেন, বিদ্যাপতিও তেমন পদাবলী রচনা করলেন। তবে বিদ্যাপতি যে ভাষাটায় পদাবলী রচনা করলেন সে ভাষাটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা এটি কোনো উপভাষা নয়। আমি কিছু জায়গায় দেখেছি বলা হয় মিথিলার উপভাষা এই ব্রজবুলি, বা বলা হয় এটা ব্রজের বুলি বা ব্রজবুলি। দ্যাটস ওয়াই এটা ব্রজ অঞ্চলের একটা উপভাষা মনে হয়। বিষয়টা এরকম নয়। মনে রাখতে হবে ব্রজবুলি একটা কৃত্রিম কবি ভাষা, যেটা শুধুই কাব্য চর্চার জন্য ব্যবহার করা হতো। এটা কোনো মানুষের কথ্য ভাষা ছিল না। এই কৃত্রিম কবি ভাষায় আসলে বাংলা, হিন্দি এবং মৈথিলি এই 3 ভাষার শব্দের সমন্বয় ঘটে। এই 3 ভাষার মিশ্রণে এই ব্রজবুলি ভাষা সৃষ্ট হয়। এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বলা হয় কাকে? ব্রজবুলি ভাষার প্রবর্তক বলা হয় বিদ্যাপতিকে। এই ব্রজবুলি ভাষায় পরবর্তীতে বিদ্যাপতির পরে জ্ঞান দাস, গোবিন্দ দাস এরাও ব্রজবুলি ভাষায় প্রচুর পরিমাণে পদাবলী রচনা করেন। আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার একেবারে বাল্যকালে, ঠিক আছে, বা কৈশোরের প্রাথমিক পর্যায়ে
রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? ভানু সিংহের পদাবলী নামে পদাবলী রচনা করেছিলেন আধুনিক কবিদের মধ্যে। পরবর্তীতে কিন্তু আমরা অনেককেই এই মধ্যযুগে আরো অনেককেই আমরা ব্রজবুলি ভাষা ব্যবহার করতে দেখেছি। এমনকি মধ্যযুগের শ্রেষ্ঠতম মুসলিম কবি আলাওলকেও আমরা ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করতে দেখি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ব্রজবুলি কোনোভাবেই কোনো অঞ্চলের উপভাষা নয়। উপভাষা বলতে কি বোঝায়? আমরা জানি উপভাষা বলতে বোঝায় ডায়ালেক্টকে। ডায়ালেক্ট বলতে কি বোঝায়? বলে ডায়ালেক্ট বলতে বোঝায় যে ভাষার যে আঞ্চলিক রূপগুলো রয়েছে সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা বা ডায়ালেক্ট। মনে রাখতে হবে আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? কোনো একটা অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলছে, ভাষার একটা রূপ, কোনো একটা প্রধান ভাষার একটা রূপ যেটা অঞ্চল ভেদে পরিবর্তিত হয় সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা, ইংরেজিতে যেটাকে আমরা ডায়ালেক্ট বলি। কিন্তু মনে রাখতে হবে ব্রজবুলি কোনো অবস্থাতেই কোনো অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা ছিল না। এই ভাষায় কোনো অঞ্চলের মানুষ তাদের প্রাত্যহিক জীবনে কথা বলেননি। ব্রজবুলি ছিল শুধুই কাব্য চর্চায় ছন্দ মিলানোর খাতিরে তৈরি করা, কবিদের হাতে তৈরি হওয়া একটা কৃত্রিম ভাষা, যে ভাষাটা শুধু কবিতা রচনা করার উদ্দেশ্যে তৈরি করা হয়, ব্যবহৃত হয়, সেটা হলো এই ব্রজবুলি ভাষা, যেখানে হিন্দি, বাংলা এবং মৈথিলি শব্দের সমন্বয়ে একটা 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 ভাবের আকর্ষক, একটা চিত্তাকর্ষক একটা 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 উপস্থাপন করা যায়। এই ধারার একটা কাব্য আমরা যদি একটু একটা কবিতার লাইন আমরা দেখি, বলে সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মা হো ভাদর, শূন্য মন্দির মোর। বলা হয় এই যে উপস্থাপন, হ্যাঁ, এই উপস্থাপনে আমরা যদি লক্ষ্য করি এখানে সব বাংলা, সব মৈথিলি বা সব হিন্দি না, এখানে মিশ্রণ আছে। বলে যে সখী হামারি দুঃখক নাহি ওর, এটা হচ্ছে রাধিকার, শ্রী রাধিকার একটা মিলনের, একটা বিরহের উপস্থাপন। বলছে যে রাধিকা তার সখীদের বলছেন যে আমার দুঃখের কোনো ওর নাই, সীমা নাই। হ্যাঁ, এ ভরা বাদর মানে বাহিরে প্রচণ্ড বৃষ্টি, মা হো ভাদর, ভাদ্র মাসে বাহিরে যখন প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কিছু রস আছে। হ্যাঁ, সাহিত্যের যেমন রস আছে, বৃষ্টির কিছু রস আছে। কিছু কিছু সময় বৃষ্টি, বর্ষা আপনার মনের মধ্যে ভিন্ন ভিন্ন অনুভূতি জাগায়। তো বলছে যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার এই ভাদ্র মাসে, কিন্তু আমার মনের মন্দিরটা শূন্য হয়ে রয়েছে। আমার মনের মন্দিরে কার থাকার কথা ছিল? বলছে রাধিকার মনের মন্দিরে স্থান দখল করে রয়েছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি সেখানে নাই। ঠিক আছে, সেজন্য রাধিকা বলছেন যে সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মা হো ভাদর, শূন্য মন্দির মোর। এই যে ভাষাটা, এই ভাষাটাকেই বলা হয় ব্রজবুলি ভাষা। এই ভাষাই সর্বপ্রথম কাব্য উপস্থাপন করলেন বিদ্যাপতি। পরবর্তীতে আরও অনেক কবিরা এই ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছেন। ওকে, মনে রাখতে হবে বিদ্যাপতির কবিতায় মূলত শ্রী রাধিকার এই যে মিলনের ব্যাকুলতা, এগুলো প্রকাশ পেয়েছে। চণ্ডীদাসের কবিতায় শ্রী রাধিকার বিরহের বিষয়গুলো প্রকাশ পেয়েছে। ঠিক আছে, ওকে, এই অংশটি পরীক্ষায় এসেছিল বলে মনে হয়। হ্যাঁ, এসেছিল মনে হয়। তো আমার ধারণা আপনারা এখন ব্রজবুলি ভাষা এবং বিদ্যাপতি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা সৃষ্টি হয়েছে। যদি আপনারা বুঝে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন, তাহলে আমি পরবর্তী জায়গায় যাব। মনে রাখতে হবে পদাবলীর প্রচুর এরকম পদ রয়েছে যে পদগুলোতে এগুলো প্রকাশ পায়। তবে আপনাদের জন্য এই অতি পরিচিত যে পদগুলো রয়েছে, অতি পরিচিত বলতে বিভিন্ন সময় এই পদগুলোই বিভিন্ন বইয়ের মধ্যে উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাটস ওয়াই এগুলো আপনাদের কাছে একটু চেনা চেনা লাগে। এইবার আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন চণ্ডীদাস। ইনি হলেন বাংলা পদাবলীর আদিকবি
এর আগ পর্যন্ত আমরা কিন্তু আরও দুজন আদিকবিকে পেয়েছি। একজন হলেন সংস্কৃত পদাবলীর আদিকবি জয়দেব, একজন হলেন পদাবলীর আদিকবি বিদ্যাপতি, যিনি ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেছেন। এইবার আমরা যাকে পাচ্ছি তিনি হলেন বাংলা পদাবলীর আদিকবি চণ্ডীদাস। ঠিক আছে, এই চণ্ডীদাসই হলো মূলত রজকিনীর চণ্ডীদাস। এই চণ্ডীদাসের সহচর বা সাধিকা ছিলেন, সাধন সঙ্গিনী ছিলেন রজকিনী। অনেকে কিন্তু রজকিনীকে বা রজকিনীর আরেকটা নাম বলা হয় রমা, বলা হয় তাকে কিন্তু অনেকেই বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসেবে কল্পনা করেন। তো যাই হোক, এই চণ্ডীদাসের যে কাব্যগুলো পদাবলীগুলো, এই পদাবলীগুলোতে মূলত বিচ্ছেদ রস প্রাধান্য পেয়েছে। অর্থাৎ পদাবলীর দুটো ধারা আছে। একটা ধারায় শৃঙ্গার সম্পূর্ণ শ্রী রাধিকার মিলনের ব্যাকুলতা প্রকাশিত হয়, মানে রাধিকা এখন প্রস্তুত মিলনের উদ্দেশ্যে, কার সাথে? কৃষ্ণের সাথে। আরেকটা জায়গায় শ্রীকৃষ্ণ না আসার কারণে রাধার মনের মধ্যে যে বিরহ দশা, এই জিনিসটা প্রকাশিত হয়। প্রধান ধারার যে কবিগণ রয়েছেন তারা এক একজন এক একটা বিষয়কে প্রাধান্য দিয়েছেন। যেমন করে বিদ্যাপতি প্রাধান্য দিয়েছেন ওই মিলনের ব্যাকুলতাটাকে, আর চণ্ডীদাস তিনি প্রাধান্য দিয়েছেন এই বিচ্ছেদের বিষয়টাকে, এই বিরহের বিষয়টাকে। ঠিক আছে, তো পদাবলীর এই চণ্ডীদাসের পদাবলীগুলো বাংলা ছিল। এখানে তিনি একটা পদাবলীর একটা উদাহরণ দেওয়া যাক। বলেছে, এমন পীরিতি কভু নাহি দেখি নাহি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। বলছে দুহু করে মানে দুঃখ করে, দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া, আজ তিল না দেখিলে যায় যে মরিয়া। ঠিক আছে, এই যে কাব্যগুলো, এই যে ধরনগুলো, এগুলোই মূলত প্রকাশ পায় চণ্ডীদাসের যে পদগুলো রয়েছে এই পদগুলোতে। ঠিক আছে, একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এটা বিচ্ছেদ অংশের গান। বলছে, এমন পীরিতি কভু নাহি দেখি শুনি, কভু নাহি দেখি নাহি শুনি, ওখানে একটা নাহি আছে। পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। ঠিক আছে, দুহু করে দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া, আজ তিল না দেখিলে যায় যে মরিয়া। ঠিক আছে, তো এটা পুরোপুরো বাংলায়, এখানে ব্যাখ্যা করে দেওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, তো এরপরে আমরা যার পদ সম্পর্কে জানব তিনি হলেন জ্ঞানদাস। চণ্ডীদাস কিন্তু বাংলা ভাষায় পদাবলী লিখেছেন, কিন্তু জ্ঞানদাস বাংলা এবং ব্রজবুলি উভয় ভাষায় পদাবলী রচনা করেছেন। ঠিক আছে, বলছে এই জায়গায় জ্ঞানদাস তার পদাবলী রচনা করার ক্ষেত্রে চণ্ডীদাসের যে ধারা, সে ধারাটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তার কবিতায় বিরহ ও ব্যাকুলতা মূলত প্রাধান্য পেয়েছে। তার যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে একটা পদের উদাহরণ দেয়া আছে, বলা হয়, রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আচ্ছা, এখানে আসলে বোঝার মতো দুটো জিনিস আছে। এক,
কাজী রবীন্দ্রভূষণ চট্টোপাধ্যায় বলেছেন অনেক কিছুই মস্তকের উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু না। আপনাকে বৈষ্ণব পদাবলী বুঝতে হবে, বিষয়টা এরকম না। আপনারা যদি মনে করেন বৈষ্ণব পদাবলীর পদ পড়ে আমি সব বুঝি, বিষয়টা মোটেও এরকম না। ঠিক আছে, বৈষ্ণব পদাবলীর পদগুলোতে মূলত দুটি বিষয়ের প্রাধান্য রয়েছে। কিছু কিছু জায়গায় রাধার সৌন্দর্য অর্থাৎ শৃঙ্গাররত, শৃঙ্গার মানে মিলনের জন্য সাজগোজ করা অবস্থায়, শৃঙ্গাররত রাধার মানে শৃঙ্গাররত রাধার মিলনের ব্যাকুলতা প্রকাশ পায়, সেখানে রাধার সৌন্দর্য, রাধার যে মিলনের জন্য ব্যাকুল অবস্থা, এই জিনিসগুলো প্রাধান্য পায়। এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে লিখেছেন দুজন প্রধান কবি, একজন হলেন বিদ্যাপতি, আরেকজন হচ্ছেন গোবিন্দ দাস, যাকে আমরা একটু পরে পাবো। ঠিক আছে, এই দুজনই মূলত মূলত ওই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন, রাধার সৌন্দর্য বা রাধা মিলনের জন্য প্রস্তুত, এখন সে ব্যাকুল হয়ে রয়েছে এই বিষয়টাতে। ঠিক আছে, গেল এক। দ্বিতীয়ত হলো আরেক ধারার কবিতা রয়েছে যেখানে রাধা বিরহে পতিত হয়েছেন, অর্থাৎ তিনি একটা দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি এখন বিরহের কন্ডিশনে আছেন। হ্যাঁ, এই জিনিসটা প্রকাশিত হয়েছে। এই ধারায় কবিতা লিখতেন প্রধান দুজন কবি, একজন হলেন চণ্ডীদাস, আরেকজন হলেন জ্ঞানদাস। তো এই দুজনের কবিতা পড়লেই কিন্তু আপনারা মানে দুঃখের বিষয়টা খুঁজে পাবেন। যেমন এখানে বলেছে, এমন প্রীতি কভু নাহি দেখি নাহি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া, আধতিল না দেখিলে যায় যে মরিয়া। বিরহের যে পরিস্থিতিটা, এখানে এই জিনিসটা প্রকাশিত হয়েছে, এখানেও বিরহের পরিস্থিতিটা প্রকাশিত হয়েছে। বলেছে, রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর, অর্থাৎ রূপের জন্য আখি ঝরে, গুণের জন্য মন ভারী হয়। হ্যাঁ, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ রাধার প্রতিটা অঙ্গ দুঃখ পাচ্ছে কিসের জন্য? কৃষ্ণের প্রতি অঙ্গের জন্য। বিষয়গুলি একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বাট আমি তো বলেছি যে একটা রস আছে যেটাকে বলে মধুর রস, এবং এই যে বৈষ্ণব পদাবলী এটা মূলত মধুর রস প্রধান প্রধান কাব্য। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল জ্ঞানদাস সম্পর্কে বক্তব্য। আমরা বলেছিলাম যে কবি চতুষ্টয় রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা চারজনকে পেয়েছি, বিদ্যাপতি, চণ্ডীদাস এবং জ্ঞানদাস। এবার আমরা সর্বশেষ যিনি তার সম্পর্কে জানবো, তিনি হলেন গোবিন্দ দাস। না, এখানে চারিত্রিক অধঃপতনের কিছু নাই। ঠিক আছে, মনে রাখতে হবে সময়, স্থান, কাল, পাত্র, এই তিনটা ভেদে এই বিষয়গুলোর মানে চরিত্র আসলে কাকে বলে এর সংজ্ঞা পরিবর্তিত হয়। ধরে নেই যে একটা চোরেদের রাজ্য আছে, বা চোরেদের একটা মহল্লা, বা চোরদের একটা ছোট্ট পাড়া। তো এই পাড়ায় ভালো চরিত্রের অধিকারীকে, যিনি চুরির কাজে পারদর্শী, যিনি এই কাজগুলো খুব গোপনীয়তার সাথে সম্পন্ন করতে পারেন, তো তিনিই তো অনুকরণীয়, অনুসরণীয়। ঠিক আছে, আবার ধরে নেই যে সাধুদের একটা মহল্লা আছে, তো এই পাড়ায় শ্রেষ্ঠ সাধু হিসেবে কাকে বিবেচনা করা হবে? যিনি সাধনায়, ধ্যানে পারদর্শী, সবচেয়ে পারদর্শী। তো সময়ে, কোন সময়ে বসে আপনি চরিত্রটাকে বিচার করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন স্থানে বসে চরিত্রটাকে বিচার করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময়ে বৈষ্ণব পদাবলীর ধারায় বৈষ্ণব পদকর্তারা বলেছেন যে মোক্ষ লাভের মুখ্য উপায় হলো প্রেম এবং ভক্তিবাদ। এখন প্রেমের পর্যায়টা কি পর্যায়ে এগুলো বর্ণনা করতে গিয়ে, ভক্তির পর্যায়টা কি পর্যায়ে এগুলোর বর্ণনা করতে গিয়েই পদাবলীর এই যে পদগুলো রয়েছে, এই পদগুলোর জন্ম হয়েছে। ঠিক আছে, তো চলে যাওয়া যাক গোবিন্দ দাসে। গোবিন্দ দাস তিনিও বাংলা এবং ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেছেন, তবে তিনি প্রায় 7 শতাধিক পদাবলীর রচয়িতা, একাই প্রচুর পদ রচনা করেছেন। এই গোবিন্দ দাস বিদ্যাপতির ধারায় প্রভাবিত হয়ে পদাবলী রচনা করেছেন, অর্থাৎ তার পদগুলোতে রাধা বিরহের স্থলে রাধার সৌন্দর্য, রাধার মিলন ব্যাকুলতা, এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে। তো তার যে
গুরুত্বপূর্ণ বা প্রচলিত কবিতার লাইন বলেছে, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজড়ি চমকময় হতি। এটা মূলত রাধার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে রাধা এমনভাবে নিজেকে প্রস্তুত করেছেন যে যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি। এখানে কিন্তু একটা যমক ছন্দের বিষয় আছে। যমক ছন্দ মানে কি? একই শব্দ যখন ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বলেছেন যে যেখানে যেখানে নিকষয়ে মানে প্রকাশিত হয় তনু তনু জ্যোতি, প্রথম তনু মানে সূক্ষ্ম, ক্ষুদ্র, স্বল্প, মানে কি বলবো, সূক্ষ্মাগ্র, তনু জ্যোতি মানে দেহের জ্যোতি প্রকাশ পায় কোনো জায়গায়, তার শরীরের একটু অংশ যদি প্রকাশিত হয়, বলছে তাহা তাহা বিজড়ি চমকময় হতি। এটার সৌন্দর্য এতটাই মারাত্মক যে মনে হয় যেন ওই জায়গাগুলোতে বিজলি চমকালো। ঠিক আছে, রাধার সৌন্দর্য বর্ণনায় বিদ্যাপতির ধারায় গোবিন্দ দাস বলেছেন, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজড়ি চমকময় হতি। তো সে সময়ে আসলে এরা যদি মানে প্রেমপত্র লিখতেন তাহলে বোঝেন যে তাদের প্রেমপত্রগুলো কতটা সুন্দর হতো। একজন নারীর বর্ণনা করতে গিয়ে, নারীর শৃঙ্গার রূপের বর্ণনা করতে গিয়ে এই কথাটা বলা হলো। তো এই হলেন পদাবলী ধারার প্রধান চারজন কবি, যাদেরকে কবি চতুষ্টয় বলা হয়। তাহলে পদাবলী সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় জানলাম। পদাবলী কি জিনিস, পদাবলীর মুখ্য বক্তব্য কি, এর মূল উপজীব্য কি, পদাবলীর কবিতাগুলো কোন সময় থেকে শুরু করে কিভাবে কাদের হাত ধরে বর্তমান পর্যায়ে আসলো, পদাবলীর যে সাহিত্য রস রয়েছে সেই সাহিত্য রস এবং পদাবলীর প্রধান যে কবিগণ রয়েছেন সেই প্রধান কবিগণ সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা বৈষ্ণব সাহিত্য ধারার পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে, মানে গুরুত্বপূর্ণ সাহিত্য শ্রেণী সম্পর্কে জানবো, যেটার নাম জীবনী সাহিত্য। না, আমরা আসলে এখন পর্যন্ত চণ্ডীদাস সমস্যা নিয়ে সেরকম কিছু বলিনি, কথায় কথায় কিছুটা এসেছে। মনে রাখবেন, বলা হয় জীবনী সাহিত্য তিন প্রকার। একটা হলো জীবনী, একটা হলো আত্মজীবনী, একটা হলো সন্ত জীবনী। জীবনী হচ্ছে আমরা যখন সাধারণত একজনের জীবনী দেখছি, যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী লিখলাম, এটা জীবনী রচনা। আমি যখন আমার জীবনী রচনা করব তখন সেটা আত্মজীবনী। এবং আমি যদি কোনো একজন সন্ত মানে সেইন্ট, ঠিক আছে, সাধকের জীবনী লিখব তখন সেটাকে বলা হবে সন্ত জীবনী। বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূচনা হয়েছে একজন সন্তকে নিয়ে। এ কারণে বাংলা সাহিত্যের যে জীবনী সাহিত্য সূচিত হয় সেটা মূলত সন্ত জীবনী। এই যে সন্ত বা সেইন্ট, তিনি আর কেউ নন, তিনি শ্রী চৈতন্যদেব। আমরা জানি 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে, পরবর্তীতে 1538 সালে মৃত্যুবরণ করেন। তো তার জীবনী নিয়ে আমাদেরকে কিছু পড়তে হবে না, কবে জন্মালেন, কোথায় জন্মালেন, তার পারিবারিক নাম ছিল বিশ্বম্ভর মিত্র। তারা আসলে আমাদের এই বঙ্গের, পূর্ববঙ্গের, অর্থাৎ তিনি সিলেটের অধিবাসী ছিলেন, তার পূর্বপুরুষ বিশ্বম্ভর মিত্র। অর্থাৎ এই শ্রী চৈতন্যদেবের জন্মের পূর্বে তার পরিবার নবদ্বীপে চলে যায়। জীবনের প্রথম 24 বছর তিনি কাটিয়েছেন এই অঞ্চলে, নবদ্বীপ অঞ্চলে, এবং পরবর্তী 24 বছর তিনি কাটিয়েছেন মূলত তার যে শেষ 24 বছর তিনি কাটিয়েছেন তার যে ধর্ম দর্শন, অর্থাৎ বৈষ্ণব ধর্ম দর্শন, এই দর্শনটাকে মানুষের মাঝে প্রচারের কাজে। কিন্তু এই জীবনীটা আমাদের প্রয়োজন পড়বে না, কোনো লিখিত পরীক্ষায় আমাদেরকে এটা নিয়ে লিখতে হবে না। তাহলে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে এই জীবনী সাহিত্য বাংলা সাহিত্যে কিভাবে সূচিত হলো, কারা এগুলো নিয়ে লেখা শুরু করলেন, এগুলোই আমাদেরকে একটু জেনে নিতে হবে এবং সেটা নিয়েই সামনের দিকে এগোতে হবে। আপনারা এখন পর্যন্ত বৈষ্ণব পদাবলী সম্পর্কে যতটুকু জানলেন, এখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
তাহলে দয়া করে প্রশ্ন করে নেন। আমরা এবার জীবনী সাহিত্যে যাব। বলেছি যে জীবনী মূলত তিন রকমের হয়। শুধু জীবনী, যখন আমি নর্মালি একজনের জীবনী লিখছি। একটা হলো আত্মজীবনী, যেখানে আমি নিজে আমার জীবনী লিখছি। আর একটা হলো সন্ত জীবনী, যখন আমি কোনো সাধু সন্তের জীবনী লিখছি। ঠিক আছে, এই সাধু সন্তের জীবনী দিয়েই মূলত বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের জার্নিটা শুরু হয়। শ্রী চৈতন্যদেবের পরলোক গমনের পরেই শ্রী চৈতন্যদেবের অনুসারীগণ, বিশেষত তার সমসাময়িক যে মানুষগণ রয়েছেন, তাদের মধ্য থেকেই অনেকে এটা ডিসাইড করলেন যে শ্রী চৈতন্যদেবের এই যে জীবন, এই জীবনে তার যে দেখানো পথ, তার জীবনটাই মানুষের জন্য একটা অনুকরণীয় জিনিস হতে পারে। এই জন্যই শ্রী চৈতন্যের দেবের মৃত্যুর স্বল্প কিছুকাল পর থেকেই চৈতন্য জীবনী লেখা শুরু হয়। আচ্ছা, তো একটা সুন্দর তথ্য দিয়েছেন কাজী রবীন্দ্রভূষণ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন এই জন্যই সুনামগঞ্জ জেলায় বিশ্বম্ভরপুর নামে একটা উপজেলা রয়েছে, যেহেতু সিলেট অঞ্চলের লোক। হতে পারে নামকরণের পেছনে বিষয়টা এরকম হতে পারে। তো যাই হোক, আমরা তাহলে চলে যাই চৈতন্য জীবনী নিয়ে বক্তব্যে। মনে রাখবো, চৈতন্য জীবনী, শ্রী চৈতন্যদেবের যে জীবনী আছে, এই জীবনীগুলোকে বলা হয় করচা। ঠিক আছে, যেমন যারা যারা লিখেছেন, মুরারি গুপ্তের চর্চা, হ্যাঁ, বৃন্দাবন দাসের করচা। ঠিক আছে, এই করচা বলতে আসলে কি বোঝায়? বলা হয় করচা শব্দটা সংস্কৃত কটকচ্চ বা কৃতকৃত্য থেকে এই করচা শব্দের উৎপত্তি হয়েছে। মূলত কট ধাতু থেকে এই করচা শব্দের উৎপত্তি হয়। বলা হয় কট মানে হলো খসড়া, খসড়া লিখন, হ্যাঁ, খসড়া লিখন মানে একটু বিস্তারে কোনো কিছু লেখা। তো বলা হয় যে যেহেতু শ্রী চৈতন্যদেবের জীবনীতে তার জীবন সম্পর্কে সবিস্তার উপস্থাপন রয়েছে, এই জন্য এদেরকে করচা বলা হয়। আবার অন্যভাবে বলা হয় যে করচা শব্দটা আরেকটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো দিনলিপি, হ্যাঁ, বা দিনপঞ্জিকা বলা যেতে পারে। ঠিক আছে, অনেকটা ডায়েরি লিখনের মতন। তো যেহেতু শ্রী চৈতন্যদেবের জীবনীটাকে এরকম দিনে 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 বা সময়ে সময়ে বর্ণনা করা হয়েছে, সময় উল্লেখ করে, সেহেতু এগুলোকে করচা বলা হয়। সর্বপ্রথম শ্রী চৈতন্যদেবের জীবনী রচিত হয়েছিল সংস্কৃত ভাষায়, এবং যিনি রচনা করেছেন তিনি চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন। চৈতন্যদেবের সহচরদের মধ্য থেকে একজন, যার নাম মুরারি গুপ্ত। তিনি যে গ্রন্থটা রচনা করেছিলেন সেটার নাম ছিল শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। ঠিক আছে, এটি শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী, যেটি রচিত হয়েছে আমি কিন্তু প্রতিদিন যখন আপনাদেরকে বলি, তখন আপনারা কোন কোন, যেটাই আমি বলি সেখান থেকে আমরা রচনা প্রশ্ন কীরকম হতে পারে এগুলো কিন্তু আমি বলে দিই। যেমন বৈষ্ণব পদাবলী থেকে আমাদের প্রশ্নগুলো কীরকম হতে পারে? আমাদের প্রশ্ন হতে পারে বৈষ্ণব সাহিত্য বলতে কি বোঝেন, বৈষ্ণব সাহিত্যর শাখা সম্পর্কে লিখুন। তাহলে বৈষ্ণব সাহিত্যের সংজ্ঞা আমরা প্রথমে লিখব। বৈষ্ণব সাহিত্যের শাখার সংজ্ঞা লিখব যখন আমরা লিখব যে এটি প্রধানত দুটি শাখায় বিভক্ত, একটি হলো বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলীর সংজ্ঞা এবং স্বল্প পরিচয় ওখানে দেব, এবং পরেরটি লিখব জীবনী সাহিত্য, সেখানে জীবনী সাহিত্যের সংজ্ঞা লিখব। আমরা বলবো যে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য সূচিত হয় সন্ত জীবনীর মধ্য দিয়ে, এবং সেই সন্ত ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক, বাংলা সাহিত্যের এই বঙ্গের একজন খ্যাতনামা পুরুষ, যিনি হলেন শ্রী চৈতন্যদেব। তার জীবনী রচনার মধ্য দিয়েই কি হয়, জীবনী সাহিত্যের জার্নি বাংলা সাহিত্যে শুরু হয়। তো এই হলো একটা প্রশ্ন বৈষ্ণব সাহিত্য নিয়ে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝেন, বৈষ্ণব পদাবলীর রসগুলো সম্পর্কে লিখুন, বা বৈষ্ণব পদাবলীতে কোন রস প্রাধান্য পায়, বা বৈষ্ণব পদাবলীর রস, বৈষ্ণব পদাবলীকে বলা হয় বৈষ্ণব ধর্মের রসভাষ্য, বৈষ্ণব পদাবলীর রস সম্পর্কে বলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বৈষ্ণব পদাবলীর রস বিষয়ে যে প্রশ্নগুলো, যে ব্যাখ্যা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি আপনাদের বলে দিয়েছি। তো এভাবে প্রশ্ন আমাদেরকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনারা ভালো জিনিস বলেছেন, আমি হয়তো বা প্রশ্ন আপনাদেরকে লিখে দিতে পারি, বাট
আপনারা একটা জিনিস বুঝতে পারছেন কিনা, আমার বর্তমান ব্যস্ততার মধ্যে আপনারা যদি আমার কাছ থেকে লিখিত কোনো কিছু সবসময় এক্সপেক্ট করেন, দেন এটা পেতে আপনাদের সময় লেগে যেতে পারে। তো আমার মতে ইউ শুড নট ওয়েট ফর দিস থিংস, আপনাদেরকে এটার জন্য অপেক্ষা করতে হবে না। আমার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর আলোকে আপনারা যদি নিজেরা প্রশ্ন তৈরি করে নিতে পারেন এবং অনেকটা প্রাণের মতো করে আপনারা যদি আপনাদের পড়াগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে মনে হয় ভালো হয়। মনে রাখবেন, এই বিষয়গুলো শেয়ার করলে আপনার জায়গা থেকে বাড়বে, ঠিক আছে, আপনার জায়গা থেকে কমবে না। তো জীবনী সাহিত্য নিয়ে কি প্রশ্ন হতে পারে? বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য কার সাহিত্য রচনার মধ্যে দিয়ে সূচিত হয়, বা কার জীবনী রচনার মধ্যে দিয়ে সূচিত হয়? শ্রী চৈতন্যদেবের জীবনী সম্পর্কে, কয়েকটি জীবনী সম্পর্কে লিখুন বা কয়েকজন জীবনী রচয়িতার সম্পর্কে লিখুন। তাহলে প্রথম আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি হলেন মুরারি গুপ্ত, যিনি শ্রী চৈতন্যদেবের সহচর ছিলেন এবং শ্রী চৈতন্যদেবের মৃত্যুর স্বল্পকাল পরেই তিনি এই শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম নামে সংস্কৃত ভাষায় চৈতন্য চরিত রচনা করেন, যেটাকে মুরারি গুপ্তের কর্চা নামেও অভিহিত করা হয়, ঠিক আছে। এটি হলো চৈতন্য জীবনীর প্রথম রচনা। এরপরে কিন্তু আরও অনেকেই এই চৈতন্য জীবনী রচনা করেছেন। একজন কবি আছে যাকে বলা হয় কবি কর্ণপুর, তিনিও চৈতন্য চরিতামৃতম রচনা করেছেন, একই নামে একটা গ্রন্থ রচনা করেছেন। মুরারি গুপ্তের যে রচনাটি, এই রচনাটি হয়েছিল 1530 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটি চৈতন্য চরিতামৃতের প্রথম রচনা। আচ্ছা, হ্যাঁ, আমার কাছ থেকে পেলে এটা যে মানে আপনাদের জন্য অনুসরণ করতে সুবিধা হবে, এটা আমি বুঝি। বাট সত্যি কথা, আমি আগে যেভাবে লিখতাম আমি এখন সেভাবে লিখতে পারি না। এখন আমি একটু সময় পেলে আমার কাছে মনে হয় যে আই শুড রেস্ট, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, আর কিছু না। তো এই চৈতন্য চরিতামৃতম নামে তিনি যেমন একটা 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 চৈতন্য জীবনী রচনা করেছিলেন, এই কবি কর্ণপুর তিনি একটা নাটক রচনা করেছিলেন চৈতন্য জীবনীর উপর ভিত্তি করে, যেটার নাম তিনি লিখেছিলেন চৈতন্য চন্দ্রোদয়, ঠিক আছে। এই গ্রন্থটা মূলত এই যে চৈতন্য চরিতামৃতম, এটা 1542 সালে রচিত হয়েছিল। তো আমরা সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনীর এই দুটো নাম দিলেই আমাদের চলবে। এরপরে আমরা চলে যাব চৈতন্যদেবের বাংলা জীবনীতে। বাংলা ভাষায় চৈতন্য জীবনী প্রথম রচিত হয় বৃন্দাবন দাসের হাত ধরে। তার যে রচনাটা ছিল সে রচনাটার নাম হলো চৈতন্য ভাগবত, যেটা বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী, যা 1548 সালে প্রকাশ পায়, ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ রচনা হলো কবি কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত। নামটা কিন্তু এটা সংস্কৃত, পরে এই যে অংশটুকু এটা দেখে বোঝা যায়, আর এটা বাংলা চৈতন্য চরিতামৃত বলা হয়। এটার সাল আর লিখতে হবে না, এই দুটো সাল মনে রাখলেই চলবে। বাংলায় প্রথম হয়েছিল 1548-এ এবং সার্বিকভাবে প্রথম হয়েছিল 1513 সালে, ঠিক আছে। আপনারা যখন এই যে সালগুলো লিখবেন তখন একটা দুটো সাল লিখলেই হয় কি, যেহেতু এগুলো সূচনা, এগুলো শুরু, এগুলো প্রথম, এগুলোর সালগুলো যদি আপনারা লিখেন পরীক্ষক চমকিত হবে, ঠিক আছে, আপনারা নাম্বার ভালো পাবেন। ওকে, অন্য সাল মুখস্থ করতে হবে না, এই 1542 এটা না জানলেও চলবে। 1532 এবং 1513 এবং 1548 এতটুকু মাথায় রাখলে চলবে। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনীর নাম হলো চৈতন্য চরিতামৃত। এটাকে বলা হয় চৈতন্য দেব সম্পর্কে সর্বাপেক্ষা অধিক তথ্য সম্বলিত। ঠিক আছে, এটা সর্বাপেক্ষা অধিক চৈতন্য জীবনী সম্পর্কে তথ্য সম্বলিত গ্রন্থ। এবং সর্বশেষ আমরা যেটার নাম লিখব সেটার নাম হলো চৈতন্য মঙ্গল, যেটি রচনা করেছিলেন লোচন দাস। এই চৈতন্য মঙ্গল নামের সাথে মঙ্গল থাকলেও এটা কিন্তু মঙ্গল কাব্য নয়।
হ্যাঁ, নোট করে পড়তে গেলে যে একটু সময় চলে যাবে এটা তো স্বাভাবিক ভাই। ঠিক আছে, বেনজির তার দুঃখের কথা লিখেছেন। তো এই হলো চৈতন্য জীবনী সম্পর্কে যে তথ্যগুলো আপনারা লিখবেন। কিন্তু মনে রাখবেন, জীবনী সাহিত্য বলতে বাংলা সাহিত্যে যে শুধু চৈতন্যদেবের জীবনী লেখা হয়েছে তা নয়, চৈতন্যদেবের তৎকালীন তার যে সহচরগণ রয়েছেন তাদের মধ্য থেকে অদ্বৈত মহাপ্রভু নামে একজন রয়েছেন, তাকে অদ্বৈতাচার্য বলা হয়। এই অদ্বৈত মহাপ্রভুর জীবনী সম্পর্কে কৃষ্ণদাস রচনা করেছেন বাল্য লীলা সূত্র, ঠিক আছে। পরবর্তীতে নরহরি দাস রচনা করেছেন অদ্বৈত বিলাস, ঈশান নাগর রচনা করেছেন অদ্বৈত প্রকাশ, ঠিক আছে। তো এরকম রচনা আছে। বেনজির আপুর কমেন্টকে কি আমরা করুণ রস বলতে পারি? মজা করেন সালাউদ্দিন, হ্যাঁ কি যে কষ্টে মেটা এটা লিখছে। যাই হোক, হ্যাঁ করুণ রস বলা যেতে পারে, ওটা পড়ে এখন করুণা হচ্ছে এবং আমার ইচ্ছা করছে যে আমি আপনাদেরকে নোট করে দিই, বাট আই রিয়েলি ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। হ্যাঁ, অতটা সময় আমার হাতে নাই, বাট আই এম ট্রাইং টু ডু সামথিং। হ্যাঁ বেনজির, সালাউদ্দিন আপনাকে নিয়ে মজা নিচ্ছে। তো আচ্ছা, জীবনী সাহিত্য নিয়ে যখন কথা বলবো তখন আমরা বলবো বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য সূচিত হয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে, কিন্তু তৎপরবর্তীতে চৈতন্যদেবের অনুসারীদের জীবনী নিয়েও জীবনী রচনা হয়েছে, তাদের জীবন নিয়ে। পরবর্তীতে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে জীবনী রচিত হয়েছে, কিন্তু সেগুলো আরও পরে, ঠিক আছে। তবে এই সময়ে শ্রী চৈতন্যদেব এবং তার অনুসারীদের মধ্যে অদ্বৈত মহাপ্রভু বা অদ্বৈতাচার্যর জীবনী নিয়ে দুটো গ্রন্থের নাম লিখলেই চলবে। একটা হলো কৃষ্ণ দাসের বাল্য লীলাসূত্র, আর একটা হলো নরহরি দাসের অদ্বৈত বিলাস। দুটো গ্রন্থের নাম লিখবো আমরা, আমি নাম দুটো লিখে দিচ্ছি। নরহরি দাসের অদ্বৈত বিলাস, আরেকটা নাম আমি লিখে দেই, যদি আপনারা মনে রাখতে পারেন তো রাখলেন, আর না হলে সমস্যা নাই, দুটো নাম লিখতে পারলেই হবে। ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ, ঠিক আছে। এই হলো আমাদের আজকের ক্লাসের প্রধান দুটো ধারা। হ্যাঁ, আমার ধারণা আপনারা যারা এখানে প্রিলিমিনারির ব্যাচে আছেন, মানে রিটেনের ব্যাচে আছেন, তারা মনে হয় প্রিলিমিনারির ব্যাচেও আছেন কি? যদি থাকেন তাহলে আমি বলতাম যে নাথ সাহিত্য, মর্শিয়া সাহিত্য, কবিয়ালদের বিষয়টা, এটা প্রিলিমিনারিতে যতটুকু আলোচনা করা হয়েছে ওখানেই আমি অনেক ডিটেল বলে রেখেছি, অতটা ডিটেলও আপনাদের মানে এখানে দরকার পড়বে না। প্রিলিমিনারিতে নেই যারা, তারা আমাকে একটু জানাবেন যে আপনারা প্রিলিমিনারিতে নেই, তাহলে আমি যেটা করব আপনাদের নাথ সাহিত্য, তারপরে মর্শিয়া সাহিত্য এবং কবিয়াল ও শায়ের, কবিগান যেগুলো, তারপরে হচ্ছে আপনার দোভাষী পুঁথি, এগুলো নিয়ে প্রিলিমিনারির যে ক্লাসটা আছে সেটাকে আপনাদের এখানে দিয়ে দেব। তাহলে আপনাদের আর ওইটা নিয়ে বা ওইটা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিলেই আপনারা ওখান থেকেই এগুলোর সম্পর্কে মোটামুটি ডিটেল জানতে পারবেন, কারণ এটা ইসে নাই। আচ্ছা, ওই ভিডিওটা এখানে কপি করে দিলেই হবে। কপি করে দিব কিভাবে আমাকে একটু বোঝান। মানে প্রথমে কি আমার ভিডিওটা ডাউনলোড করতে হবে? ডাউনলোড করে দিতে হবে, কারণ আপনারা তো ওটা তো একটা ক্লোজড গ্রুপ, ওখান থেকে তো আর এখানে ক্লোজড গ্রুপ থেকে কি শেয়ার করা যায়? একটু বলেন না আমাকে।
লিঙ্ক কপি করে দিলে হবে না যে ওখান থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে দিব। একটু কথা বলেন ভাই, লিঙ্ক কপি করে দিলে হবে কিনা? তাহলে আগে ডাউনলোড করতে হবে, তারপরে আপলোড দিতে হবে। এ মহা ফেরকা, এই কাজ কঠিন। আচ্ছা, তার চেয়ে নাচ সাহিত্য, মর্শিয়া সাহিত্য সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। মর্শিয়া সাহিত্য বাংলা ভাষায়, আসলে এটা বাংলা ভাষার নিজস্ব সম্পত্তি না, পরবর্তীতে হয়ে গেছে, কিন্তু মর্শিয়া সাহিত্য বাংলা ভাষা এসছে মূলত পারস্যের ভাষা থেকে, অর্থাৎ ফার্সি ভাষা থেকে। না রে ভাই, এটা এতটা সহজ না, কারণ আমি দেখছি, আমি যে ক্লাসগুলো নেই, এই মোবাইলগুলো দিয়ে ক্লাস হয়, এক একটা ক্লাস মোটামুটি 400 MBর মতো হয়, তো ওইটা ডাউনলোড করতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এটা এই যে আপনি যেভাবে বলছেন 10 মিনিটের কাজ 10 মিনিটে হয় না, তো একে তো ডাউনলোড করতে সময় নেবে, পরে আবার আপলোড করতে সময় নেবে। তার চেয়ে বরং আমি আপনাদেরকে এখানে বলে দিই, যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন তুলনামূলকভাবে কম হয়, সেহেতু বিষয়গুলো সংক্ষেপে জেনে নেন, যাতে পরীক্ষায় আসলে আপনারা বুঝে লিখতে পারেন। প্রথম কথা হলো, মর্শিয়া বলতে কি বোঝায়? মর্শিয়া শব্দটা একটা ফার্সি শব্দ, এর মুখ্য বক্তব্য, এর বাংলা হলো আহাজারি, রোনাজারি, শোক প্রকাশ করা। অর্থাৎ মর্শিয়া সাহিত্য বলতে সেই সাহিত্যগুলোকে বোঝায় যেগুলোতে মূলত কোনো একটা বিষয় সম্পর্কে দুঃখ প্রকাশের জন্য, শোক প্রকাশের জন্য যে সাহিত্যগুলো রচিত হয়। এই সাহিত্য ধারা মূলত পারস্য সাহিত্যের একটা অংশ। আমরা জানি যে পারস্য মানে ইরান, যেটা বর্তমান ইরান, এটা ইসলামের শিয়া মতবাদের জন্য একটা মোটামুটি প্রসিদ্ধ একটা অঞ্চল। এখানে শিয়াদের অবস্থান বেশি, এখানে শিয়ারা বেশি আছেন, এবং আমাদের জন্য, আমরা যারা সুন্নি আছি তাদের জন্য এবং শিয়াদের জন্য, উভয়ের জন্যই একটা করুণ বিয়োগান্তক ঘটনা হলো কারবালার যে যুদ্ধ। কারবালার যুদ্ধে ইমাম হাসান, ইমাম হুসাইনের সপরিবারে যে তাদের মৃত্যু, তাদের যে পরাজয়, ঠিক আছে, এই পরাজয়, এগুলো নিয়ে যে দুঃখ প্রকাশক, শোক প্রকাশক যে সাহিত্যগুলো রচিত হয়েছে, এই সাহিত্যগুলোকেই বলা হয় মর্শিয়া সাহিত্য। কারণ এগুলোতে, এই আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমি যেহেতু দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাওয়ার কথা। মাঝখানে কোনো একটা কারণে ওই মোবাইলটার মাথা নষ্ট হয়েছিল, তাই ক্লাস মাঝখানে থেমে গেছিলো, তো আমরা আবার ওটাকে রিজিউম করে দিছি। তো যাই হোক, আমরা আলোচনায় ফেরত যাই। বলছিলাম মর্শিয়া সাহিত্য নিয়ে। বলা হলো মর্শিয়া সাহিত্যের মুখ্য আলোচ্য বিষয়বস্তু হলো কারবালার যে বিয়োগান্তক ঘটনা আছে, সেখানে যে ইমাম হাসান হুসাইনের পরিবারের যে পরাজয়, এই পরাজয় নিয়ে রচিত যে কাব্যগুলো, সেগুলোই হলো মর্শিয়া সাহিত্য। এই মর্শিয়া সাহিত্য ধারার প্রথম কবি হলেন, আদি কবি হলেন শেখ ফয়জুল্লাহ, এবং তার যে প্রথম রচনা, মর্শিয়া সাহিত্য ধারার যে প্রথম রচনা, সেটার নাম হলো জয়নবের চৌতিশা। ঠিক আছে, মনে রাখবো, আমি একটা কথা বলেছিলাম শুরুতে, যে মর্শিয়া সাহিত্য এটা বাংলার নিজস্ব সাহিত্য ধারা নয়। এই জিনিসটা মূলত মুঘল আমলে ব্যবসায়ের উদ্দেশ্যে এবং মুঘলদের মধ্য থেকে হুমায়ুনের সময় পারস্যের রাজার একটা দীর্ঘ সময়, পারস্য রাজার রাজনৈতিক, এটাকে কি বলে,
আশ্রয়ে থাকার সময় একটা একটা সম্পর্ক তৈরি হয় পারস্যের মানুষের সাথে আমাদের এই অঞ্চলের মানুষের। এখানে রাজনৈতিক সম্পর্ক আছে, এখানে ব্যবসায়িক স্বার্থ আছে। তো এই সময়েই মূলত পার্সি ভাষার যে বিষয়গুলো সেগুলো এদিকে আসে, এবং আমরা জানি যে একটা দীর্ঘ সময় ফার্সি আমাদের এই অঞ্চলে একটা দীর্ঘ সময় ফার্সি আমাদের এই অঞ্চলে একটা দাপ্তরিক ভাষা হিসেবে ছিল। তো এই সকল কারণে ফার্সি ভাষার যে মর্শিয়া সাহিত্যগুলো সেগুলো অনুদিত হয় বাংলায়। তো এই ধারাটাকেই মর্শিয়া সাহিত্য বলা হয়, যেটা নিয়ে প্রথম রচনা করেছিলেন শেখ ফয়জুল্লাহ, যার রচনার নাম ছিল জয়নবের চৌতিশা। এই সাহিত্য ধারার শ্রেষ্ঠ রচনা বলা হয় দৌলত উজির বাহরাম খানের, হ্যাঁ, দৌলত কাজীর না, দৌলত উজির বাহরাম খান এর একটা রচনাকে, যেটার নাম হলো জঙ্গনামা। ঠিক আছে, এই ধারায় যে শুধু মুসলমানরা কাব্য রচনা করেছেন বিষয়টা এরকম না। এই ধারায় একজন হিন্দু কবি রয়েছেন যার নাম হলো রাধা রমন গোপ। তার মানে মনে রাখতে হবে যে এই সাহিত্য ধারাটি যে শুধু মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল বিষয়টি এরকম নয়, হিন্দুদের মধ্যেও এই সাহিত্য ধারা জনপ্রিয়তা লাভ করে। তার যে গ্রন্থটা সেটার নাম হলো ইমামগণের কেচ্ছা। তাহলে আমরা যদি সংক্ষেপে মর্শিয়া সাহিত্য সম্পর্কে লিখতে চাই তাহলে আমরা বলবো মর্শিয়া শব্দটির অর্থ হলো আহাজারি, রোনাজারি। এই মর্শিয়া একটি ফার্সি শব্দ, মূলত কারবালার যুদ্ধকে কেন্দ্র করে রচিত পারস্যের যে বিয়োগান্তক রচনাগুলো সেগুলোই যখন বাংলায় রচিত হয় বা অনুদিত হয়, বা সেই আখ্যান ভাগকে কেন্দ্র করে যখন বাংলা সাহিত্য রচিত হয়, এটিকেই মর্শিয়া সাহিত্য বলে। দীর্ঘদিন পারস্যের সাথে রাজনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কের কারণে পারস্যের সাহিত্যধারা থেকে এই সাহিত্যধারা বাংলা ভাষায় প্রবেশ করে। এই সাহিত্যধারার প্রথম রচনা শেখ ফয়জুল্লাহর জয়নবের চৌতিশা। আমি দেখেছি সালাউদ্দিন আইয়ুবী চৌতিশা সম্পর্কে জানতে চেয়েছেন, আমি অবশ্যই বলবো। বলছে এর প্রধান যে রচনাটি সেটার নাম হলো বা শ্রেষ্ঠ রচনা হলো দৌলত উজির বাহরাম খানের জঙ্গনামা। এই সাহিত্যধারা মধ্যযুগে একটা সুদীর্ঘ সময় আমাদের এই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে এই জনপ্রিয়তা শুধু মুসলিম পাঠকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, হিন্দু পাঠকদের মধ্যেও এর যে একটা বিকাশ ছিল সেই জিনিসটা বোঝা যায় একজন হিন্দু লেখক যখন ইমামগণের কেচ্ছা রচনা করেন, যে লেখকের নাম ছিল রাধা রমন গোপ। এতটুকু যদি আমাদের জানা থাকে তাহলে মর্শিয়া সাহিত্য নিয়ে এর চেয়ে বেশি ভেতরে যেতে হবে না। চৌতিশা শব্দের অর্থ হলো বাংলা সাহিত্যে যখন কোনো নারী চরিত্রের, ঠিক আছে, বিশেষ করে নায়িকা চরিত্রের দুঃখের বর্ণনা করা হয়, বাংলা বর্ণমালার 34টি বর্ণকে আদ্যক্ষর হিসেবে মানে প্রথম বর্ণ হিসেবে ব্যবহার করে যখন নায়িকাদের দুঃখগুলো বর্ণনা করা হয়, এই যে প্রকাশভঙ্গি, মনসার দুঃখ বর্ণনা করা হয়, বেহুলার দুঃখ বর্ণনা করা হয়, চণ্ডীমঙ্গল কাব্যের ফুল্লরার দুঃখ বা বর্ণনা করা হয়, এই যে দুঃখ বর্ণনার বিষয় যখন এটা করতে গিয়ে বাংলা বর্ণমালার 34টি বর্ণকে আদ্যক্ষর হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, তখন এই যে বর্ণনার ধারা, হ্যাঁ, এইটাকে বলা হয়, মানে প্রতি লাইনের শুরুতে থাকবে, যেমন ক দিয়ে প্রথম লাইন, খ দিয়ে দ্বিতীয় লাইন, ঠিক আছে, এই যে প্রকাশের ধারা এটাকে বলা হয় চৌতিশা। যেহেতু বাংলা বর্ণমালার 34টি বর্ণকে আদ্যক্ষর হিসেবে ব্যবহার করে এটা প্রকাশিত হয়, দ্যাটস ওয়াই এটাকে চৌতিশা বলে। ঠিক আছে, তাহলে এই হলো মর্শিয়া সাহিত্য সম্পর্কে বক্তব্য। এবার আমরা চলে যাব আরেকটা আরও আমাদের ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলো নিয়ে আমরা উত্তর করতে পারবো। সেটা হলো নাচ সাহিত্য। নাচ সাহিত্যের বিষয় হলো নাচ ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাস নিয়ে রচিত যে সাহিত্যগুলো সেগুলোকেই নাচ সাহিত্য বলে। এই নাচ সাহিত্য মূলত নাচ গীতিকা, হ্যাঁ, এবং নাচ সাহিত্য এই দুটো ধারায় বিভক্ত। নাচ গীতিকা আমাদের যে গীতিকার ধারা, পূর্ববঙ্গ গীতিকা, হ্যাঁ, তারপরে আপনার ময়মনসিংহ গীতিকা, এ ধারার একটা সাহিত্য ধারা। এর মধ্যে রয়েছে, এই নাদ গীতিকার মধ্যে রয়েছে রাজা মানিকচন্দ্রের গান, গোপীচন্দ্রের গান, যেটা মানিক রাজার গান হিসেবে জর্জ আব্রাহাম গিয়ারসন 1878 সালে আবিষ্কার করে আপনার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন।
তো এটা মূলত দুটি ধারা। নাথ, নাথ বলতে কি বোঝায়? বলা হয় নাথ, খুব সরল কথায় আপনাদের বইয়ে বলা হয় যে নাথ বলতে যোগী সম্প্রদায়কে বোঝায়। বিষয়টা এরকম না। বলা হয় নাথ মানে তিনি যিনি ইন্দ্রিয়কে পরাজিত করতে পারেন। এখন ইন্দ্রিয়কে পরাজিত করতে পারেন কারা? যারা ধ্যান করেন, যারা যোগ সাধনা করেন। তারা কি করেন? তারা এই যোগ সাধনা দ্বারা, ধ্যানের দ্বারা তাদের ইন্দ্রিয়ের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেন, যে কারণে এদেরকে জিতেন্দ্রিয় বলা হয়। ঠিক আছে? এই জিতেন্দ্রিয় যারা আছেন তাদেরকেই বলা হয় নাথ। বলা হয় এই যোগীদের মধ্য থেকে আদি যোগী, প্রথম যোগী হলেন শিব। ঠিক আছে? এই জন্যই এই যোগীদের মধ্য থেকে প্রথম যারা আছেন তাদেরকে নাথ গুরু বলা হয়। তাহলে সবচেয়ে প্রথম গুরুকে? সবচেয়ে প্রথম গুরু শিব। তারপরে কারা আছেন? তারপরে আছেন গোরক্ষনাথ, আদিনাথ, মৎস্যেন্দ্রনাথ, ঠিক আছে, হারিপা। হ্যাঁ, তো এই যে প্রধান গুরুরা যারা আছেন তাদেরকে নিয়ে কিছু রচনা করা হয়, এদেরকে বলা হয় নাথ সাহিত্য, মানে ওই রচনাগুলোকে বলা হয় নাথ সাহিত্য। এবং এই নাথ গুরুদের মধ্য থেকে একজনের অনুসারী ছিলেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি। তো রাজা মানিকচন্দ্র, তার স্ত্রী ময়নামতি এবং তাদের সন্তান গোপীচন্দ্র, এদেরকে নিয়ে একটা সাহিত্য ধারা রচিত হয়, একটা গীতিকার ধারা। যেমন করে ময়মনসিংহ গীতিকায় পালাগান আছে, তেমন করে একটা পালাগানের ধারা রচিত হয় যেটাকে বলা হয় নাথ গীতিকা। কারণ মনে রাখতে হবে নাথ সাহিত্য মূলত দুটো ধারায় বিভক্ত। একটা নাথ সাহিত্য যেগুলো রচিত হয় মূলত নাথ গুরু যারা আছেন, হ্যাঁ, মানে মৎস্যেন্দ্রনাথ, দেন হারিপা, কানুপা মানে কাহ্নপা, ঠিক আছে, এবং গোরক্ষনাথ, এই চারজনের জীবনী নিয়ে যে সাহিত্যকর্মগুলো রচিত হয় সেগুলোকে বলা হয় নাথ সাহিত্য। আর এই নাথ সাহিত্যের একটা ধারা, সেটাকে বলা হয় নাথ গীতিকা। এটা মূলত রচিত হয় একটা রাজ পরিবারকে কেন্দ্র করে। যে রাজ পরিবারের রাজা ছিলেন রাজা মানিকচন্দ্র, রানী ছিলেন রানী ময়নামতি এবং তাদের সন্তান ছিলেন গোপীচন্দ্র। এই যে রানী ময়নামতি, এই ময়নামতির সাথে হারিপার সতীর্থের সম্পর্ক, অর্থাৎ তারা উভয়ই একই ব্যক্তির শিষ্য। ঠিক আছে? এই হারিপা, ময়নামতি, মানিকচন্দ্র এবং তাদের সন্তান গোপীচন্দ্র, এদেরকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে, যেটাকে মানিক রাজার গান বা গোপীচন্দ্রের সন্ন্যাস বা গোপীচাঁদের গান এরকম নামে যেটা প্রচলিত। এই গানের ধারাটা রংপুর অঞ্চলে প্রচলিত ছিল এবং 1878 সালে জর্জ আব্রাহাম গিয়ারসন, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ জর্জ আব্রাহাম গিয়ারসন, যিনি সর্বপ্রথম বলেছিলেন যে মাগধী অপভ্রংশ বৌদ্ধ থেকে, মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। ঠিক আছে? সেই জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি 1878 সালে রংপুর অঞ্চল থেকে এই মানিক রাজার গান এটি তিনি আবিষ্কার করেন, গোপীচন্দ্রের সন্ন্যাস, এইটাকে তিনি আবিষ্কার করেন এবং মানিক রাজার গান নামে তিনি এটাকে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন। তো এটা হলো একটা ধারা। আরেকটা ধারা হলো গোরক্ষ বিজয়, হ্যাঁ, শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়। তাকে বলা হয় এই নাথ সাহিত্য ধারার আদি পুরুষ, মানে শ্রেষ্ঠ, মানে নাথ সাহিত্য ধারার শ্রেষ্ঠ রচয়িতা, আদি রচয়িতা না, হ্যাঁ, শ্রেষ্ঠ রচয়িতা। ঠিক আছে? একটা প্রশ্ন এসছে, বলেছে মিননাথ কি এই দলের সদস্য? ভাই, মৎস্যেন্দ্রনাথই হলেন মিননাথ। হ্যাঁ, মৎস্যেন্দ্রনাথ মানে কি? মৎস্য শ্রেষ্ঠ। মিন মানে কি? মৎস্য। ঠিক আছে? তো এই মৎস্য শ্রেষ্ঠনাথ মানে মৎস্যেন্দ্রনাথ বা মিননাথ, তিনি একই ব্যক্তি, দুজনে এক ব্যক্তি। হারিপা, কাডুপা, মৎস্যেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ, এদেরকে নিয়ে রচিত গোরক্ষনাথের গোরক্ষ বিজয়, হ্যাঁ, মিন চেতন, ঠিক আছে, এই যে রচনাগুলো আছে এগুলোকে বলা হয় নাথ সাহিত্য। মানিক রাজার গান, মানিকচন্দ্রের গান, গোপীচন্দ্রের সন্ন্যাস, হ্যাঁ, ময়নামতির গান, এই বিভিন্ন নামে যেগুলো প্রচলিত রয়েছে এগুলোকে বলা হয় নাথ গীতিকা। আমার ধারণা নাথ সাহিত্য এবং নাথ গীতিকা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা হলেও আপনারা নিতে পেরেছেন। নাথ কাদেরকে বলে? যারা যোগী শ্রেণী, সাধক শ্রেণী, যারা কি করেছেন? ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, ইন্দ্রিয়র উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন, হ্যাঁ, তাদেরকে বলা হয় নাথ। যাদের মধ্য থেকে আদিনাথ হলেন শিব এবং প্রধান যে গুরুরা রয়েছেন তাদের নাম আমরা জেনেছি। ঠিক আছে? এগুলো নিয়ে প্রশ্ন হয়নি, কিন্তু প্রশ্ন যে হবে না এই কথাটা বলা যায় না।
কিন্তু আমরা যেমন দেখতে পাই যে জীবনী সাহিত্য নিয়ে ভেঙে ভেঙে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্য জীবনীগুলো সম্পর্কে লিখুন, বা বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম কি। তো সেটা যখন আপনি লিখতে যাবেন সে সময় আপনাকে একটু ডিটেইলে লিখতে হবে। সে সময় কিন্তু আপনি জীবনী সাহিত্য নিয়ে টোটাল আলোচনাটা ওখানে লিখবেন না, এর একটা অংশ নিয়ে লিখবেন। সেজন্য আমরা যখন ওগুলো নিয়ে কথা বলেছি তখন আমরা ওর গভীরে গিয়েছি। যেমন আপনাকে বৈষ্ণব পদাবলী থেকে ব্রজবুলি, বৈষ্ণব পদাবলী থেকে বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলী থেকে চণ্ডীদাস, বৈষ্ণব পদাবলী থেকে জয়দেব, বৈষ্ণব পদাবলী থেকে বৈষ্ণব পদাবলীর যে রসশাস্ত্র, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। কিন্তু মর্শিয়া সাহিত্য নিয়ে আপনাকে যখন প্রশ্ন করবে তখন ওভারঅল মর্শিয়া সাহিত্যের একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মর্শিয়া সাহিত্য একটা 3 নাম্বারের প্রশ্নের মধ্যে লিখতে হবে। যখন আপনাকে নাচ সাহিত্য নিয়ে প্রশ্ন করবে তখন আপনাকে নাচ সাহিত্য নিয়ে খুব সংক্ষেপে প্রশ্ন করা হবে, ঠিক আছে। তবে নাচ সাহিত্য নাদ গীতিকা আলাদা করতে পারে। নাদ গীতিকা হলে মনে রাখবো সেটা মানিক রাজার গান, ওদের গল্পটা, এই গল্পটা এই মুহূর্তে বলে সময় নষ্ট করব না। আমি যদি পারি তাহলে এই ক্লাসটা আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা সংক্ষেপে গল্পটা ওখান থেকে শুনে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি, ঠিক আছে। আর আপনাদের তো গল্প পড়ারও সময় নাই, আপনাদের সময়ের আসলে খুবই ঘাটতি। এরপরে আর কি কি ছোট ছোট বিষয় আছে। আচ্ছা, কবিয়াল এবং শায়ের। কবিয়াল মানে কি? যারা কবিগান গাইতেন। কবিগান বলতে কি বোঝায়? কবিগান বলতে বোঝায় গানে গানে দ্বিপাক্ষিক একটা বিতর্কের প্রতিযোগিতা, ঠিক আছে। মানে দুটো দল বিতর্ক করবেন, তবে এই বিতর্কটা হবে গানে গানে। এই দলের মধ্যে দুটো অংশ আছে, একজন হলেন কবিয়াল যিনি গান গাইবেন, এবং তার সাথে কিছু লোক আছেন যারা কি করবেন, তার গানে তাল দেবেন, তাদেরকে বলা হয় দোহার। এই কবিয়াল এবং দোহাররা একসাথে গান উপস্থাপন করতেন এবং একদল আরেক দলের যুক্তি খণ্ডনের চেষ্টা করতেন। যেমন করে আমাদের বিতর্কের অনুষ্ঠানগুলোতে কিছু ভাগ থাকে, যে প্রথমে এই কাজ করা হবে, তারপরে যিনি মাঝের বক্তা আছেন তিনি কিছু যুক্তি উপস্থাপন করবেন এবং প্রথম ব্যক্তির কিছু যুক্তি খণ্ডন করবেন। তো সেইভাবেই এই কবিগানগুলোতে এরকম কিছু কিছু মানে ভাগ ছিল। প্রথমে একজন তার মত দিয়ে যাবে এবং প্রশ্ন রেখে যাবে, দ্বিতীয় যে ব্যক্তি আসবেন তিনি কি করবেন, তিনি পূর্ব প্রশ্নের উত্তর দেবেন এবং কি করবেন, নিজের মত প্রকাশ করবেন। তো এই যে কবি গানে গানে এই যে কবিদের লড়াই, এই কবিদের লড়াইয়ে যারা অংশগ্রহণ করতেন তাদেরকে বলা হয় কবিয়াল, এবং এই যে সাহিত্য ধারা এটাকে বলা হয় কবিগান। 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর বহুকাল পূর্ব থেকেই সমাজের নিচু শ্রেণীর মানুষের মনোরঞ্জনের জন্য এই কবিগান একটা প্রধান সাহিত্য ধারা হিসেবে নিচু শ্রেণীর মানুষের মনোরঞ্জনের জন্য বিরাজ করছিল। 1757 সালে যখন আমাদের এই অঞ্চলে শাসন ব্যবস্থায় একটা পরিবর্তন আসে, তখন সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা নিজেদের স্বার্থ নিয়েই, নিজেদের স্বার্থ নিশ্চিত করতে, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে গিয়েই তারা আসলে তারা প্রতিযোগিতার, প্রতিদ্বন্দ্বিতার এবং বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন হন। এ কারণে বড় ধরনের সাহিত্য ধারা যেগুলো কিনা সমাজের উঁচু শ্রেণীর মানুষদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল, সেই উঁচু শ্রেণীর মানুষের পৃষ্ঠপোষকতার জায়গাটা বন্ধ হয়ে যায়। কারণ এই উঁচু শ্রেণীর মানুষরা নিজেরাই সেই সময় প্রতিকূলতায় ছিলেন যে এই যে সমাজের একটা রাজনৈতিক পালাবদল, এই যে বাঙালিদের হাত থেকে বাঙালিদের পরাজয় পলাশির যুদ্ধে, এরপরে এই উঁচু শ্রেণীর মানুষরা আসলে কার মতো করে চলবেন, হ্যাঁ, এই জায়গায় তারা নিজেরাই প্রতিকূলতার সম্মুখীন ছিলেন বিধায় বড় ধরনের সাহিত্য ধারা আর সেভাবে বিকাশ লাভ করেনি। কিন্তু সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা আছেন তাদের মনোরঞ্জনের জন্য যে সাহিত্য ধারা কবিগানটা ছিল, সেটা 1760-এর পরে বিকশিত হয়, ঠিক আছে। কারণ বড় সাহিত্য ধারাগুলো সেভাবে সে সময় ছিল না। তখনই দেখা যায় যে আগে কিনা দেখা গেল যে গ্রামীণ মানুষের মনোরঞ্জনের জন্য এই কবিগানগুলো আগে উপস্থাপিত হতো, সেগুলোই তখন জমিদার পরিবারে, জমিদারদের বাড়িতে, রাজাদের বাড়িতে এগুলো তখন উপস্থাপিত হতো, মঞ্চায়িত হতো, ঠিক আছে। এই সময় এ কারণে এই গানটা বিকাশ লাভ করে। বলা হয় যে সর্বপ্রথম আদি কবি কে ছিলেন কবিগানের? আচ্ছা, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না, নামটা মনে আসার সাথে সাথে বলবো। মাঝে মাঝে যে জিনিসটা ঘটে, আপনার অতি পরিচিত নামগুলো কিছু সময়ের জন্য মাথা থেকে চলে যায়, তো মনে আসলে বলবো। শ্রেষ্ঠ কবিয়ালদের মধ্যে কে কে ছিলেন? কেষ্টামুচি, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি,
ঠিক আছে, যে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে জাতিস্বর নামে একটা মুভি হয়েছিল কিছুদিন আগে। তো এরা কি করতেন, এরা এই গানে গানে লড়াই করতেন। ঠিক আছে, পরবর্তীতে ঈশ্বরচন্দ্র গুপ্ত যখন আসেন তখন তিনি কি করেন, তিনি সর্বপ্রথম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, তার যে সংবাদ প্রভাকর পত্রিকাটা রয়েছে এই পত্রিকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি এই কবিগানগুলো, গোজলাগুই, হ্যাঁ মনে পড়েছে, ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী আপনাকে, এই গোজলাগুইয়ের মধ্য দিয়ে মাধ্যমে সর্বপ্রথম কবিগানটা এসেছিল। পরবর্তীতে এই ভোলা ময়রা, কেষ্টামুচি, রামরাম বসু, হ্যাঁ রাম বসু না, তাদের হাত ধরে এই গানগুলো পরবর্তীতে বিকাশ লাভ করে এবং প্রথম সংগ্রহের ধারায় আসে ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে। ঠিক আছে, তিনি কাজটা করেছিলেন কেন? তিনি করেছিলেন তার সংবাদ প্রভাকর পত্রিকার জন্য। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি এই সাহিত্য যে নিদর্শন আছে এই নিদর্শনগুলো তিনি সংগ্রহ করেন, কবিয়ালদের জীবনী তিনি উপস্থাপনা করেন, তার সংবাদ প্রভাকরে প্রকাশ করেন, কবিয়ালদের প্রধান প্রধান গানগুলো তিনি প্রকাশ করেন। তার হাত ধরেই এই কবিগান এতটা প্রচার লাভ করে। এই একই সময়ে হ্যাঁ অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে যে জাতিস্বর, সেখানে কবিয়াল দেখানো হয়েছে। তারাশঙ্করের যে কবি, সেটা কবিয়ালদেরকে নিয়েই রচিত, আপনারা ভুল বলছেন না। ঠিক আছে, এই একই সময়ে কবিগান যখন অমুসলিম সম্প্রদায়ের মনোরঞ্জনের একটা উৎস হিসেবে বিরাজ করছিল, সে সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের নিচু শ্রেণীর, মানে নিচু শ্রেণী বলতে যারা অর্থবিত্তের দিক থেকে সমাজের একটু নিচু পর্যায়ে ছিলেন, সে সকল মানুষের মনোরঞ্জনের জন্য কলকাতার বটতলাকে কেন্দ্র করে একটা প্রকাশনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, যেখান থেকে কিছু পুঁথি প্রকাশিত হয়, যেগুলোকে বটতলার পুঁথি বা মুসলমানি সাহিত্য বা দোভাষী পুঁথি বলা হয়। দোভাষী পুঁথি বলার কারণ কি? যেহেতু মুসলমানদের দ্বারা এই গানগুলো মুসলমানদের দ্বারা মুসলমানদের জন্য রচিত হচ্ছিল, দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আরবি শব্দ, প্রচুর পরিমাণে ফার্সি শব্দ, প্রচুর পরিমাণে উর্দু শব্দ ছিল। এই বিভিন্ন ভাষার শব্দ থাকার কারণে এই পুঁথিগুলোকে দোভাষী পুঁথি বলা হয়। এর লেখক এবং পাঠক উভয় শ্রেণী মুসলমান হওয়াতে এদেরকে মুসলমানি সাহিত্য বলা হয়। কলকাতার বটতলা নামক স্থান থেকে প্রকাশিত হতো বিধায় এদেরকে বটতলার পুঁথি বলা হয়। ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, এদের দ্বারা মূলত এই কাব্যগুলো সে সময় রচিত হয়। আদি কবি বলা হয় ফকির গরিবুল্লাহকে। তার যে গুরুত্বপূর্ণ রচনা রয়েছে তার মধ্যে রয়েছে আমির হামজা, রয়েছে সত্যপীরের পুঁথি। হ্যাঁ, এই আমির হামজা, সত্যপীরের পুঁথি, এই আমির হামজার পুরোটা কিন্তু ফকির গরিবুল্লাহ তিনি রচনা করে যেতে পারেননি। পরবর্তীতে সৈয়দ হামজা, যাকে বলা হয় দোভাষী পুঁথির শ্রেষ্ঠ কবি বা প্রধান কবি, এই সৈয়দ হামজা পরবর্তীতে কি করেন, এই ফকির গরিবুল্লাহ রচিত আমির হামজার সমাপ্তি করেন। তিনি মধুমালতী রচনা করেন। এরকম আরও রচনা ছিল, যেমন নাম ছিল সোনাভান। ঠিক আছে, তো এই যে রচনাগুলো, দুটো ধারা সে সময়ে এই 1760-এর পরে দুটো ধারা বিকাশ লাভ করে। সমাজের হিন্দু শ্রেণী বা সনাতন ধর্মানুসারীদের জন্য প্রকাশিত হয়, বিকশিত হয় কবিগান, এবং মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে, মুসলমানদের দ্বারা প্রকাশিত এবং বিকশিত হয় দোভাষী পুঁথি। আমার ধারণা মোটামুটি একটা সংক্ষেপে বললেও আপনাদের একটা মোটামুটি ধারণা হয়তোবা তৈরি করতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলি, আমি যখন আপনাদের সঙ্গে কোনো না জানা বিষয়ে কথা বলি, দেখবেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যে আমি এটা জানি না, তবে এটা হতে পারে। তো আপনারা যখন কোনো একটা মতামত দেবেন, তখন যদি আপনারা মতামত না সিদ্ধান্ত দেন, তাহলে তো বিষয়টা ভুল হয়ে যায়। এক ভাই বলেছেন যে প্রধান কবি গরিবুল্লাহ হবে, তো গরিবুল্লাহ হবে তাহলে তো সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে তো আর আদি কবি এবং প্রধান কবি দুজন আলাদা চরিত্র থাকতো না। যদি না আদি কবি এবং প্রধান কবি দুটো আলাদা চরিত্র নাই থাকতো, মানে দুটো আলাদা চরিত্র যদি থেকে থাকে, তাহলে দুটো যদি একই ব্যক্তি হবে, তাহলে এরকম দুটো আলাদা চরিত্রের আমাদের প্রয়োজন কেন পড়লো? সৈয়দ হামজার রচয়িতা ফকির গরিবুল্লাহ দোভাষী পুঁথি সাহিত্যের আদি কবি ছিলেন, কিন্তু তিনি আমির হামজার রচয়িতা, কিন্তু তিনি এই যে সাহিত্য ধারা এগুলো সবগুলো সমাপ্ত করে যেতে পারেননি, এ কারণে তাকে প্রধান কবি বলা হয় না। তো যাই হোক, আপনার যদি লিখতে ইচ্ছা করে আপনি লিখবেন, কোনো সমস্যা নাই।
তবে এভাবে সিদ্ধান্ত দিলে আপনার যারা শিক্ষক আছেন, আপনি যদি তাদের মতের উপর থেকে নিজে গিয়ে একটা মত এভাবে ধাম করে বলে ফেলেন, তাহলে কি হয়, তারা কিছুটা কেমন হয়ে যায় না? তাহলে তো বিষয়টা অনেকটা চ্যালেঞ্জের মতো হয়ে গেল, তাই না? তো হতে পারে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আপনারা ইউ আর গোয়িং টু বি ক্যাডার, হ্যাঁ, ইউ আর গোয়িং টু ফেস বিসিএস ভাইভা, না? ঠিক আছে। তো যাই হোক, যদি আপনাদের মনে হয় যে না, আপনার কাছে যদি মনে হয়, আপনার কাছে যদি তথ্যসূত্র থাকে, আপনি লিখবেন। আমি কিন্তু দেখেছি কিছু বইয়ের মধ্যে প্রধান কবি কথাটা লেখা আছে, কিন্তু বিষয়টা এরকম না। আদি কবি ছিলেন ফকির গরিবুল্লাহ। তিনি, তার জন্ম সৈয়দ হামজার, মানে তার মৃত্যু সৈয়দ হামজার জন্মের স্বল্পকাল পরে। তো তিনি অনেক আগেই লিখেছেন, তাহলে প্রধান কবির আখ্যা তো তিনি অনেক আগে পেয়ে যেতেন। ঠিক আছে, আমি কিন্তু বলেছি বইয়ে লেখা আছে, তো আমার মত আমি আপনাদেরকে দিলাম। তো যখন এরকম আমরা সংশয়ে থাকবো, তখন আমরা বলবো যে কিছু কিছু লেখকের মতে প্রধান কবি অমুক, আদি কবি নিয়ে কোনো সংশয় নাই, ফকির গরিবুল্লাহ আদি কবি, এই বিষয়টা ঠিক আছে। হ্যাঁ, আর কিছু কিছু লেখক সৈয়দ হামজাকে আদি প্রধান কবি বলেছেন। এই প্রাধান্যের বিষয়টা তো পাঠকের মনে, এই প্রাধান্যের বিষয়টা তো আপনার আমার ইচ্ছায় না। তো ঠিক আছে, আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। আমরা লাস্টের দিকে তড়িঘড়ি করে কিছু বিষয় বললাম, কারণ এই তড়িঘড়ি করে বলার কারণ হলো এই বিষয়গুলো এখন পর্যন্ত পরীক্ষায় সেভাবে আলোচিত হয়নি এবং এগুলো নিয়ে এত গভীরে গিয়ে প্রশ্ন করা হয় না। তো সামগ্রিকভাবে একটা সাহিত্য ধারা হিসেবে এগুলো পরীক্ষায় প্রশ্ন হিসেবে উপস্থাপিত হতে পারে, দ্যাটস ওয়াই বিষয়টা বলা। তো তারপরেও যদি আপনাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে, আপনারা আমাকে জানাবেন। এবং আমি বলেছি যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের যে প্রিলির ক্লাসগুলো আছে সেগুলোতে কিছু কিছু জায়গায় আছে, প্রয়োজন বোধ করলে ওই ক্লাসগুলোর কিছু অংশ টেনে এখানে যদি দেয়া যায়, তাহলে মনে হয় আমাদের আলোচনা ওখানে শেষ হবে। আমি কিন্তু আপনার সাথে তর্ক করছি না রোহান, আমি বলেছি বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এবং আমি কখনোই বলতাম না যদি আমি কোনো বইয়ের মধ্যে এটা না দেখতাম যে এবং আদি এবং প্রধান দুটো ভিন্ন। আমি বলেছি তো যে আপনারা লিখবেন যে কিছু কিছু লেখকের মতে যদি আপনার সংশয় থাকে এবং যদি আপনি আমার এবং আপনার দুজনের মতামতে নিতে চান, তাহলে এভাবে লিখবেন যে কিছু কিছু লেখকের মতে আদি ও প্রধান কবি দুজনই ফকির গরিবুল্লাহ, যদিও কেউ কেউ মনে করেন প্রধান কবি সৈয়দ হামজা। আর যদি আপনি মনে করেন যে না, আপনি যে বইগুলো পড়ছেন সেগুলো নিশ্চিতভাবে লিখেছে, তাহলে আপনি শুধু আদি এবং ফকির, আদি ও শ্রেষ্ঠ, প্রধান যত কিছু আছে সব কিছু ফকির গরিবুল্লাহর উপরে ন্যস্ত করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না, ঠিক আছে? আমি যে মতামত আমার কাছে মনে হয় আমি সেই মতামত দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে ইনশাল্লাহ।